গল্প প্রিয় অনুভূতি। লেখায় নীল মালতীলতা। রাত ৮:৩০। পরিমিতা আর তার বাবা বসে আছে বাসে। ৯:০০টায় বাস ঢাকার উদ্দেশ্যে যাবে। পরিমিতা তালুকদার পাভেল তালুকদারের একমাত্র মেয়ে। প্রফেসর পাভেল তালুকদার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোল সরকারি কলেজের প্রফেসর। তার স্ত্রী মাইমুনা বেগম গৃহিণী, পরিমিতার মা। পরিমিতার ছোট দুই ভাই পরাগ আর পার্থ। পরাগ ক্লাস 9-এ আর পার্থ ক্লাস 5-এ। পরিমিতা গ্রামে বাবার কলেজ থেকে ইন্টার কমপ্লিট করেছে। তার শখ ঢাকার বড় কোনো ভার্সিটিতে অনার্স মাস্টার্স করবে। তার স্বপ্ন লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে। পরিমিতা গ্রামে থাকলেও যথেষ্ট স্মার্ট এবং খুব মেধাবী। গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং খুবই মায়াবী চেহারার অধিকারী। সাজগোজে তার তেমন ইন্টারেস্ট নেই। সাজগোজ ছাড়াই মায়াবী লাগে তাকে। ইতিমধ্যে বাস ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। সেখানে পরিমিতার বড় মামারা থাকে, তাদের বাসাতেই যাবে তারা। পরিমিতার মামা আফজাল সাহেব একজন ব্যবসায়ী আর মামি রত্না গৃহিণী। মামার এক ছেলে ও মেয়ে আছে। মেয়েটা রিন্তি পরিমিতার 1 বছর সিনিয়র। আর ছেলেটা রিমন পরিমিতার 1 ব্যাচ জুনিয়র। সকাল 10:00। কিছুক্ষণ হলো পরিমিতারা এসে পৌঁছেছে মামার বাসায়। পরিমিতার মামার বাসার কাছাকাছি ভালো কোনো ভার্সিটি নেই, তাই কিছুটা দূরে ওর মামার পরিচিত একটা ভার্সিটিতে ও চান্স পেয়েছে। সেখানেই ভর্তি হয়েছে। পরিমিতা মামি পরি, তোমরা ফ্রেশ হয়ে তোমার বাবাকে নিয়ে খেতে এসো। পরিমিতাকে সবাই ওর নামটা ছোট করে পরি বলে ডাকে। পরি ওকে মামি। খাবার টেবিলে হঠাৎ পাখির বাবার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে তিনি মুচকি হেসে ফোনটা রিসিভ করলেন। হ্যালো আহাদ, কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আহাদ কাকা, আজকে তো পরীকে নিয়ে ঢাকায় আসার কথা মামার বাসায়, কিন্তু ওর ভার্সিটি তো ওখান থেকে দূরে, আমার এখান থেকে কাছে। তাই বলছিলাম কি কাকা, পরীকে আমাদের বাসায় রেখে যান, ওর সুবিধা হবে। কিন্তু আহাদ। আহাদ কোনো কিন্তু নয় কাকা, মা শুনেছেন আপনি পরীকে নিয়ে এসেছেন। মা সরাসরি বলেছেন পরীকে যেন আমাদের বাসায় রেখে যান। আচ্ছা দেখছি। কোনো দেখছি না কাকা, ওকে আপনি নিয়ে আসবেন ব্যাস। পরীকে ফোনটা দিন। পরিমা, তোমার আহাদ ভাইয়া নাও, কথা বলো। পরি, হ্যালো ভাইয়া, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বনু, ভালো। শোন, কাকাকে বলেছি তুই আমার বাসায় থেকে পড়াশোনা করবি। আর হ্যাঁ, তোর ভাবি কিন্তু তোর অপেক্ষায় বসে আছে, তাড়াতাড়ি আসিস। পরি, আসবো ভাইয়া, সবে তো এলাম। মামার বাসায় কয়েকদিন থেকেই, একেবারে চলে আসবো কেমন? তুমি এর অমত করো না প্লিজ। ওকে ডিয়ার বোন। আল্লাহ হাফেজ, দেখা হবে খুব শীঘ্রই। ইনশাআল্লাহ ভাইয়া। এই বলে লাইনটা কেটে পরি মোবাইলটা ওর বাবার হাতে দিয়ে দিল। পরির বাবা পাবেন তালুকদার বললেন, আমি আজ রাতেই আবার বেক করব, তুমি এখানে কিছুদিন থেকে ভাইয়ার ওখানে চলে যে, ও তোমাকে নিতে আসবে। না গেলে ছেলেটা কষ্ট পাবে, তোমার কাকিমাও কষ্ট পাবে। ওকে বাবা। রেজওয়ান খান আহাদ হলো পাখির বাবার বন্ধুর ছেলে। দুভাই এক বোন। বোন আখি সবার বড়। একটি মেয়েও আছে, রাইমা, পাখির 1 বছর জুনিয়র। আর ভাই ছোট, রায়হান খান আয়ান, এবার মাস্টার্স শেষ হয়ে যাবে। আহাদ যখন ছোট তাদের বাবা তখন খুব গরিব ছিল, পরিবার সামলে আহাদকে ভালো করে পড়ালেখা করাতে পারতেন না, তাই পরির বাবা আহাদকে নিজের কাছে রেখে নিজের ছেলের মতো করে লেখাপড়া করিয়েছেন, তাই তাদের সম্পর্ক এত ভালো।
আহাদও তো পরীকে নিজের ছোট বোনই ভাবে, এমনকি আহাদের পরিবারের সবাই পরীকে অনেক ভালোবাসে। আহাদ আজ একজন সফল ব্যবসায়ী। তার বাবা 2 বছর আগে মারা গিয়েছেন। পরী ঢাকায় এসেছে আজ 3 দিন। কাল ওর ভার্সিটির প্রথম দিন, ও ভীষণ নার্ভাস। একা যেতে ভয় ভয় লাগছে, তাই রিন্তির কাছে গিয়ে বলল, আপু আমার খুব নার্ভাস লাগছে, তুমিও কাল আমার সাথে চলো না প্লিজ। রিন্তি নাড়ে, পড়ি তা হচ্ছে না, আমি রাতেই হোস্টেলে ফিরব। রিন্তি ডাক্তারি পড়ে। পাখি মন খারাপ করে ওর রুমে গিয়ে আহাদকে ফোন দেয়। হ্যাঁ বনু বল। ভাইয়া কাল আমার ভার্সিটির প্রথম দিন, প্লিজ তুমি আমাকে নিয়ে চলো না, বাচ্চাদের মতো করে। আমার বোনটা আবদার করেছে, আমি না রেখে পারি। ওকে নিয়ে যাব। ইয়াহু, এতগুলো ধন্যবাদ তোমাকে। পাগলি একটা বলে ফোন কেটে দিল। ভার্সিটির প্রধান আহাদেরও পরিচিত পরীকে আহাদ ঠিকমতো পৌঁছে দিয়ে ভার্সিটি প্রধানের সাথে কথা বলে চলে আসে। ক্লাসে রিমা নামের একটি মেয়ের সাথে পাখির খুব ভালো বন্ধুত্ব হয়। আজকের দিনটা পাখির খুব ভালোই কেটেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। কাল শুক্রবার ছুটির দিন, আহাদ পরীকে নিতে আসবে তাদের বাসায়। সকাল 10টা। ভাবি কোথায় গেলে, মামনি কই তোমরা সব? রাইসা, বিহানের স্ত্রী, পরী কেমন আছিস, এতদিনে মনে পড়ল আমাদের কথা। ও ভাবি মনে পড়ে বলেই তো তাড়াতাড়ি চলে আসলাম, জড়িয়ে ধরে। মামনি কই? পরী আহাদের মাকে মামনি বলে ডাকে। আফরোজা বেগম, আহাদের মা, এই তো এসে গেছি, তা আমার মেয়েটা কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। আফরোজা বেগম, যা ফ্রেশ হয়ে নে, তারপর খেতে আয়, তোর পছন্দ মতো সব করেছি। ওকে আমি এখনই যাব আর আসব। মামনি, আয়ান ভাইয়ার কোনো সাড়া নেই কেন? সে কোন ছোটবেলায় দেখেছি, তারপর আর ভাইয়ার সাথে কখনো দেখাই হয়নি। আফরোজা বেগম, ও তো ওর বন্ধুদের সাথে ট্যুরে গেছে, আজ রাতে ফিরবে, কাল থেকে তুই ওর সাথেই ভার্সিটি যেতে পারবি। তার দরকার নেই, মামনি কাছেই তো, আমি যেতে পারবো। একই ভার্সিটি যাবি, আলাদা কেন যাবি? আচ্ছা মামনি, তা পরে দেখা যাবে। হম। আচ্ছা মামনি। রাইমা কোথায়? ওকে দেখছি না। ও তো বাড়িতে গিয়েছিল, তুই এসেছিস বলতেই রওনা দিয়েছে, বিকেলের মধ্যেই পৌঁছে যাবে। রাইমা ছোট থেকেই নানি আর মামা মামির সাথে থাকে। ছুটি হলে তখন মা বাবার কাছে বেড়াতে যায়। পরী দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিল, ওর মনে হলো ওর গায়ে বৃষ্টি পড়ছে, তাই ধরফরিয়ে উঠে বসে চিল্লাতে লাগল, ভাবি তোমাদের ছাদ মনে হয় ফুটো হয়ে গেছে। পাশ থেকে কেউ বলল, না গো, ছাদের কিছু হয়নি, কখন থেকে ডাকছি, ওঠার নামও নেই, তাই এই টেকনিক। আরে রাইমা, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আন্টি কেমন আছো বলো, কতদিন পর, না দিন নয় কত বছর পর আমাদের দেখা, প্রথমে তো তোমাকে চিনতেই পারি নাই। তুমি কি সুন্দর হয়ে গেছো। তুমি তো আমার থেকেও সুন্দর, তবে এখন থেকে আমরা একসঙ্গেই থাকব। ইয়াহু, এখন আর আমার বোরিং লাগবে না। তখনই সেখানে রাইসা ভাবি এসে বলল, এতদিন বোরিং লাগছিল মানে আমি তোকে কোনো সঙ্গ দেইনি তাই তো? আরে বড় মামি, আমি তা বলিনি, মামা এলে তোমাকে আর খুঁজে পাওয়া যায়। এখন আন্টি আছে, তুমি হারিয়ে গেলে সমস্যা নেই। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন, এই বলে শুরু হয়ে যায় 3 জনের খুনসুটি। রাতে ডিনারের পরে সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়। পরী আর রাইমার আলাদা রুম থাকলেও ওরা আজ একসাথে ঘুমাবে, অনেক গল্প করবে এজন্য। গল্প করতে করতে রাত 1টা বেজে গেছে, তবুও তাদের গল্প শেষ হয় না। হঠাৎ পরীর প্রচণ্ড পানির পিপাসা পায়, ও বলে, রাইমা তুমি ঘুমিয়ে পড়, আমি পানি নিয়ে আসছি। রুমে আসার সময় পানি আনতে খেয়াল ছিল না। ওকে আন্টি, গুড নাইট। ডাইনিংয়ে ডিমলাইটের আলোয় স্পষ্ট না হলেও হালকা হালকা সবকিছু দেখা যাচ্ছে, তাই পাখি আর লাইট জ্বালায়নি, ডিম লাইটের আলোয় পানি নিতে থাকে।
হঠাৎ পিছন থেকে তাকে কেউ একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ঝাপটে ধরে চোর চোর বলে চিল্লাতে থাকে। এদিকে কাপড় দিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে পেঁচিয়ে ধরার জন্য পরীর দম বন্ধ হওয়ার জোগাড়। হঠাৎ পিছন থেকে তাকে কেউ একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ঝাপটে ধরে চোর চোর বলে চিল্লাতে থাকে আর বাসার সবাইকে ডাকতে থাকে। এদিকে কাপড় দিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে পেঁচিয়ে ধরার জন্য পরীর দম বন্ধ হওয়ার জোগাড়। এদিকে মুখ চেপে ধরাতে কথাও বলতে পারছে না, শুধু করে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। ততক্ষণে বাসার সবাই চলে এসেছে। আহাদ লাইট জ্বালিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কোথায় চোর? পরীকে জড়িয়ে ধরা লোকটি বলল, এই তো আমি ধরে রেখেছি, দেখতে পাচ্ছ না? সবাই পরীর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। আহাদ দ্রুত এসে পরীকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল। ছাড়া পেয়ে পরী হাঁপাতে লাগল। আহাদ লোকটিকে ধমক দিয়ে বলল, এটা তুই কি করলি আয়ান? আয়ান নাম শুনে পরী লোকটির দিকে তাকালো এবং দেখল অতিমাত্রায় ফর্সা একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। আয়ান বলল, কেন ভাইয়া, এই মেয়েটা রাতে কোথা থেকে চুপি চুপি এসে চুরি করতে চাইছিল আর আমি ধরলাম, কোথায় ধন্যবাদ দিবে তা না। ভাইয়া ধমক দিয়ে বলল, চুপ করবি তুই, ও চোর হতে যাবে কেন? ও তো পরিমিতা পাভেল কাকার মেয়ে। পরি নামটা শুনে অবাক হয়ে তাকায় পরি নামের মেয়েটাকে দেখার জন্য। ততক্ষণে পরি সেখান থেকে রুমে চলে গিয়েছে। রুমে গিয়ে রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে আর রাগে ফুঁসছে। তাকে চোর বলা হয়েছে, কত বড় সাহস এই ছেলের! আরে তুই যতই বুড়ি মনে হয় আকাশে উড়ে গিয়েছে বলে আয়ান বোকা হাসে। আহাদ রাগ দেখিয়ে বলে, তোর আক্কেলটা কি বোর? এত রাতে আমাদের বাসায় কোন মেয়ে আসবে চুরি করতে? মানে ভাইয়া, রাখো তোর মানে। আর তুই কখন এসেছিস? আফরোজা বেগম বললেন। হ্যাঁ রে, ভোর কখন এসেছিস? ডাকবি না আমাদের একবার? রাতে খাওয়া হয়নি নিশ্চয়? মা, আমি বন্ধুদের সাথে রাতে খেয়েই এসেছি। তারপর ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। প্রচণ্ড পিপাসা পেয়েছিল, পানি খেতে দিয়ে দেখি আমার ঘরে পানি নেই, তাই তো ডাইনিংয়ে এসেছিলাম আর তারপরেই তো। কিন্তু তোমাদের পরী কোথায় গেল? আফরোজা বেগম বললেন। তুই মেয়েটাকে চোর চোর বলে লাঠিপেটা করবি আর মেয়েটা এখনো এখানে দাঁড়িয়ে থাকবে, তাই না? মেয়েটা না জানি কত কষ্ট পেয়েছে। মা, আমার ভুল হয়ে গিয়েছে, অসহায় ফেস করে। আফরোজা বেগম বললেন, আমাকে বলে কি হবে? যার সঙ্গে ভুলটা করেছ তাকে গিয়ে বলো। যত সব আহাম্মক! এত রাতে কি না ঘরের মধ্যে মেয়ে চোর ঢুকবে, বলদ কোথাকার! আহাদ বলল, থাক, এখন আর কিছু বলার দরকার নেই। ওকে আমি খুব ভালো করেই চিনি, ও যে এখন সাংঘাতিক রেগে আছে, সারারাত ডাকলেও দরজা খুলে কিনা সন্দেহ। তুই গিয়ে এখন রেস্ট নে, সকাল হলে না হয় রাগ ভাঙিয়ে নিস। রাইসা, হ্যাঁ দেবরজি, তাই করো, তুমি বরং গিয়ে রেস্ট নাও। ওকে, গুড নাইট। এই বলে সবাই যে যার রুমে চলে গেল। আয়ান মনে মনে ভাবছে, প্রথম দেখাতেই কি একটা মিস্টেক হয়ে গেল। সিট। অন্যদিকে পরি, কত বড় সাহস হনুমানটার আমাকে কিনা বলে চোর! এই পাখিকেও সিট একবার সামনে পাই তোর একদিন, কি আমার যতদিন লাগে, শালা ল্যাংড়া হাতি কোথাকার! হোয়াট ল্যাংড়া হাঁটি আন্টি? এ কি তুমি না ঘুমিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিন্তু হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে ঘুমটাই তো ছুটে গেল। কেউ চোর চোর বলে চিৎকার করছিল, মুখে ভয়ের ছাপ ফুটিয়ে। তুমি তো নিচে ছিলে, কি হয়েছিল গো আন্টি? ঘরে চোর এসেছে। রাইমা, কি? কোথায়? আয়, ভয় পেয়ে। এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? রাগ করে এই কথা বলে বেডে গিয়ে শুয়ে পড়ে। আর রাইমা আহাম্মকের তাকিয়ে বলে, এটা কি হলো? এত গবেষণা না করে এখন ঘুমিয়ে পড়। রাইমাও আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে রাইসা নাস্তা রেডি করে সবাইকে ডাকলো নাস্তা করার জন্য। সবাই নাস্তা করার জন্য ডাইনিংয়ে এসে বসল, শুধু আয়ান বাদে।
কাল জার্নি করে এসে অনেক রাতে এসেছে, তাই আর কেউ ডেকে তুলেনি। ঘুম ভাঙলে নিজেই চলে আসবে। পরি সবাইকে হাসি মুখে গুড মর্নিং দিয়ে নাস্তা করতে বসল। এতে কেউ অবাক হলো না, কারণ এ বাসার সকলেই জানে পাখি রাগলে সাংঘাতিক রেগে যায়, আবার রাগ দীর্ঘক্ষণ রাখতে পারে না। হঠাৎ আহাদ বলল, সরি বনু। ওমা কেন ভাইয়া? রাতের ঘটনার জন্য আসলে আয়ান বুঝতে পারেনি। প্লিজ তুই রাগ করে থাকিস না, করুণ মুখে। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় যে আমি রেগে আছি? হ্যাঁ, তখন একটু রাগ করেছিলাম, বাট আমি জানি এটা একটা মিস্টেক। প্লিজ তোমরা আর গিল্টি ফিল করো না, আমি একটুও রেগে নেই। আর রেগে থাকলে ওই হনুমানটার উপরে রেগে থাকবো তোমাদের উপায় নয় নিশ্চয়। পরের কথা শুনে উপস্থিত সবাই হেসে নেয়। আহাদ বলে, বড় ভাইকে হনুমান বলা হচ্ছে? হনুমানের পক্ষে যে কথা বলবে সেও একটা হনুমান। এমন কথা শুনে আহাদ সহ সবাই আবারও হেসে ওঠে। রাইসা বলল, পরি আসাতে আমাদের বাড়িটা আরো রমরমা হয়ে উঠেছে। পরিচিত কোনভাবেই আমাদের বাড়িতে আনা যেত না, গ্রামে গেলেও একটু আমাদের বাড়িতে আসতো না, উল্টে আমরাই যেতাম। বরং আমি কান থেকে অনেক বছর পর দেখলাম, ছোটবেলায় আমরা একসাথে হলে খেলতাম, মনে আছে তোমার আন্টি? তারপর তো আর দেখাই হতো না। ছুটি হলে আমি বাড়িতে যেতাম, তোমাদের ওখানে যাওয়ার সময় পেতাম না, আর না তুমি আসতে। তোমাদের অভিযোগ এবার শেষ হলো। আমি তো এখন থেকে এখানেই তো থাকছি, তাই না? আগে আসিনি তো কি হয়েছে, এখন থেকে এখানে থেকে সব উসুল করে নেব। পাখির কথা শুনে সবাই এক দফা হেসে নিল। এরকম বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সবাই সকালের নাস্তাটা সেরে নিল। এবার যে যার কর্মস্থলে ছোটার পালা। আহাদ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। পরিও রেডি হয়ে আফরোজা বেগমকে বলল, মামুনি আমি ভার্সিটি যাচ্ছি। আফরোজা বেগম বললেন, সে কি রে, একা কেন? আয়ান কোথায়, একসঙ্গেই যা। তখনই রাইসা বলল, রাইসা মা, আয়ান তো একটু আগেই বেরিয়ে গেল, তাড়াহুড়া করে আমাকে সামনে পেয়ে আমার কাছে বলে গেল, আর ও বলল যে তোমাকে যেন বলে দেই। আফরোজা বেগম, সে কি বৌমা? কোথায় গেল? রাইসা বলল, ভার্সিটি থেকে স্যার ফোন করেছে বলেই তাড়াহুড়া করে বেরিয়ে গেল, আমাকে কিছু বলার সুযোগই দিল না। আফরোজা বেগম বললেন, এটা কোনো কথা হলো? ভার্সিটি যাবে, মেয়েটাকে সঙ্গে নিয়ে গেলে কি হতো? আর তাছাড়া খাওয়া দাওয়া তো করল না। মামুনি ভাইয়া তো আর জানে না যে আমি তার এই ভার্সিটিতে পড়ি। রাইসা, হা মা, ওকে বলা হয়নি সে কথা। ও শুধু জানে পড়ি এখানেই কোনো একটা ভার্সিটিতে পড়বে। আফরোজা বেগম বললেন, কি যে করিস না তোরা। পরি মা, সাবধানে যাস, কোনো অসুবিধা হলে ভাইয়াকে ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে মামুনি, আসি। এই বলে পরি ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। রাইমাও তার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আয়ান সকাল সকাল স্যারের ফোন পেয়ে তাড়াহুড়ো করে ভার্সিটিতে চলে এসেছিল। আয়ান ভার্সিটির টপ বয় প্লাস সিনিয়র, তাই ভার্সিটিতে তার কদর একটু বেশি। ভার্সিটিতে মূলত নবীন বরণ অনুষ্ঠান হবে, তাই স্যাররাও ভরসা করে আয়ান ও তার বন্ধুদের দায়িত্ব বুঝিয়ে দিতে আয়ানকে ডেকে পাঠিয়েছেন। স্যার, আয়ান তোমরা তোমাদের কাজটা দায়িত্ব নিয়ে করবে আশা করি। কোনো ত্রুটি যেন না থাকে। অনেক গণ্যমান্য অতিথিরা আসবেন, বুঝতেই তো পারছ। স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের পক্ষ থেকে আমরা বেস্টটা করব ইনশাআল্লাহ। স্যার, তোমাদের উপর বিশ্বাস আছে বলেই তো কিছু দায়িত্ব তোমাদের দিয়েছি। অল দ্য বেস্ট বয়েজ। ধন্যবাদ স্যার। এরপরে আয়ান তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, চল আমরা কাজে লেগে পড়ি, হাতে সময় বেশি নেই, আর মাত্র 2 দিন পরেই নবীন বরণ অনুষ্ঠান। সজীব, রায়ান, অভি, সোহান, অরুণ এরা হলো ভোরের বন্ধু মহল। সোহান, হ্যাঁ চল সবাই কাজে লেগে পড়ি, এই বলে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওরা দেখতে পায় গেট দিয়ে একটা মেয়ে ঢুকছে, একদম অন্যরকম সাজে।
বোরকা পরা, হিজাব দিয়ে সম্পূর্ণ মুখ ঢাকা, শুধু চোখ দুটো খোলা। ভার্সিটিতে সচরাচর এমন পর্দানশীল ও শালীনতা বজায় রেখে চলা মেয়েদের দেখা যায় না, তাই ওরা একটু অবাক হয়েছে। আয়ান মেয়েটার চোখের দিকে তাকিয়ে কোথাও যেন একটা আটকে গিয়েছে। আনমনে সে বলল, মেয়েটাকে। ওর বন্ধুরা মেয়েটাকে দেখে যা অবাক হয়েছে তার থেকেও বেশি অবাক হয়েছে ভোরের এই কথা শুনে। যে ছেলে কিনা কোনোকালেই কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, এমনকি ওদের ফ্রেন্ড সার্কেলেও কোনো মেয়ে ফ্রেন্ড নেই, সে কিনা বলছে এই কথা ভাবা যায়। ওর বন্ধু অরুণ বলল। অরুণ, কি বললি তুই? না মানে, আয়ান জিজ্ঞেস করেছে মেয়েটাকে, তার মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার। আয়ান, না মানে আমি তেমন কিছু বলিনি, বলতে চেয়েছি যে এরকম বোরকা পরে মুখ আটকে রাখা এভাবে এর আগে কাউকে দেখিনি তো, তাই আর কি। রায়ান, তাই আর কি। বোরকা পরা মেয়ে পাগল করেছে, দুষ্টুমি করে বলল। আয়ান মেকি রাগ রেখিয়ে বলল, তুই এখানে দাঁড়িয়ে পাগল হতে থাক, আমরা গেলাম। এই তোরা সব যাবি নাকি আমি একাই যাব? সবাই একসঙ্গে বলল। না না, একা কেন যাবি, আমরা যাব, চল চল। ওদের কথা বলার মধ্যেই পরি তার ক্লাসে চলে যায় এবং ওর ফ্রেন্ড রিমাকে খুঁজে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম। রিমা, কেমন আছো? রিমা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা পরি, তুমি বোরকা পর ঠিক আছে, কিন্তু এভাবে মুখ আটকে হিজাব পরো, তোমার অস্বস্তি হয় না? তখন আয়ান ও তার বন্ধুরা পরীকেই দেখেছিল, কিন্তু ভোর চিনতে পারেনি। রিমার কথা শুনে পরি বলল, না রিমা, এতে কোনো কষ্ট হয় না, বরং ভালো লাগে। আমরা ফ্রেন্ড, অথচ তোমাকে এখন পর্যন্ত দেখতেই পারলাম না, আফসোস করে। সব হবে রিমা, ওয়েট এন্ড ওয়াচ। এছাড়া আর উপায় কি? ওদের কথা বলার মাঝেই স্যার আসেন এবং সাথে কয়েকজন ছেলেও রয়েছে। স্যার ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। পরি সামনে তাকিয়ে দেখে যে সেখানে আয়ানও রয়েছে। স্যার বলল, আগামী 2 দিন পরে তোমাদের নবীন বরণ অনুষ্ঠান। সেখানে বিভিন্ন পারফরমেন্স থাকবে, তোমরা চাইলে অংশগ্রহণ করতে পারবে এবং অনুষ্ঠানের সকল কিছু তোমাদের এই সিনিয়র ভাইয়েরা বুঝিয়ে দিবে। আয়ানদের দিকে ইশারা করে। স্যার, তা আয়ান, সবার সাথে পরিচিত হয়ে সবকিছু সামলে নাও। আর স্টুডেন্টস, তোমাদের ক্লাস আগামী রবিবার থেকে শুরু হবে, এ 2 দিন সবাই যার যার পারফর্ম প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আমি আসি। আয়ান বলল, ওকে স্যার, আমরা দেখছি এদিকটা। স্যার, ওকে, অল দ্য বেস্ট। আয়ান বলল। আমি রায়হান খান। আয়ান এবং আয়ানের বন্ধুরা সবাই একে একে নিজেদের পরিচয় দিয়ে তারা সকলের পরিচয় জানতে চায়। একে একে সবাই পরিচয় দিচ্ছে, এবার পরীর পালা। আয়ান পরীর কাছে এসে নাম জানতে চায় আর ভাবে এত সেই মেয়েটা। পরী অবাক হয়ে আয়ানের দিকে তাকায়, চোখাচোখি হয়ে যায়। আয়ান মুগ্ধ হয়ে সেই চোখের দিকে তাকিয়ে থাকে, সেই চোখের গভীরতা থেকে যেন আয়ান বের হতে পারছে না। এর মানে কি? আয়ান ভেবে পাচ্ছে না। আয়ানের ঘোর কাটে ওর বন্ধুর ডাকে। অভি, কিরে আয়ান, কি হলো, কিছু বলছিস না কেন? হ্যাঁ তা মিস, তোমার নামটা তো বললে না। পরী অবাকের উপর অবাক হচ্ছে আর ভাবছে আয়ান ভাই কি সত্যিই তাকে চিনতে পারেনি। তখন ওর মনে হলো আয়ানের সাথে কাল রাতে পরীর আলাপ হয়নি। এক পলক আয়ানের দিকে তাকিয়েই পরী রাগ করে ঘরে চলে গিয়েছিল, আর সকালেও তো দেখা হয়নি। এসব আকাশ পাতাল ভাবনার মধ্যে সজীব বলে উঠল, সজীব, কি হলো, বোরকাওয়ালি, কিছু বলছো না কেন? সরি ভাইয়া, আমি এতটুকু বলতেই হঠাৎ আয়ানের ফোনটা বেজে ওঠে। সজীব, কি হলো বোরকাওয়ালি, কিছু বলছো না কেন? পরি, সরি ভাইয়া, আমি এতটুকু বলতেই হঠাৎ আয়ানের ফোনটা বেজে ওঠে এবং আয়ান সাইডে চলে যায়। পরি নিজের সম্পূর্ণ নামটা বলতে পারে না, আর ও জানতেও পারে না যে ও আসলে কে। সজীব আবার নাম জানতে চাইলে পরি তার নাম বলে।
অভি তো পরিমিতা, আমাদের পরিচয় তো আগেই দিয়েছি, আশা করি আমাদেরকে মনে থাকবে। পরি মুচকি হেসে বলল, জি ভাইয়া। ওর সেই হাসি হিজাবের উপর থেকে কেউ না দেখলেও একজন খুব করে খেয়াল করেছে, সে আর কেউই নয়, আয়ান। আয়ান ফোনে কথা বলে ওদের কাছে এসে দাঁড়াতেই পরীর কথা শুনে সেদিকে চোখ যায়। ওর মনে হলো মেয়েটার চোখ দুটো যেন আরো উজ্জ্বল লাগছে। মনে হলো যেন গাল দুটো ফুলে উঠেছে। আচ্ছা, মেয়েটার মুখটা তাহলে দেখতে এই মুহূর্তে কেমন লাগছে? নিশ্চয় খুব মায়াবী লাগছে। পরক্ষণে আবার নিজের উপর নিজেই বিরক্ত হলো। মাত্র 2 ঘন্টায় ওর অবস্থা এমন কেন হলো ভেবে পায় না আয়ান। আমি তো কোনো মেয়ের দিকে তাকাই না, আর তাকানোর কোনো ইচ্ছা নাই, তাহলে ওর দিকে কেন বারবার চোখ যাচ্ছে? কন্ট্রোল আয়ান। এরপরে বাকি সবার সাথে ওরা পরিচিত হয়ে অনুষ্ঠানের ডিটেলস ওদের বুঝিয়ে দিয়ে চলে যায়। অনুষ্ঠানে বিভিন্ন পারফরমেন্স হবে, যেমন নাচ, গান ইত্যাদি। অনেকেই অংশগ্রহণ করবে বলে নাম দিয়েছে, কিন্তু পরি কিছুতেই অংশগ্রহণ করবে না, তাই রিমাও নাম দেয়নি। আজ আর ক্লাস হবে না, তাই ওরা যে যার বাড়িতে চলে যায়। রাইসা, কিরে পরি, এত তাড়াতাড়ি যে? পরি, হ্যাঁ, 2 দিন পরে নবীন বরণ অনুষ্ঠান, তাই ক্লাস হচ্ছে না, এই জন্য চলে এলাম। রাইসা, ওকে, যা, ফ্রেশ হয়ে আয়। আফরোজ বেগম, কিরে পরি, আয়ানের সঙ্গে দেখা হয়েছে? পরি উত্তর দিবে এর মধ্যে আফরোজা বেগমের ফোনটা বেজে ওঠে। আফরোজা বেগম দেখেন আয়ান ফোন দিয়েছে। হ্যালো আয়ান। হ্যাঁ বাবা, কখন ফিরবি? মা, আমি বাড়িতে আসবো না কয়েকদিন। আয়ান নিজের পড়াশোনার সুবিধার জন্য ভার্সিটির হলে থাকে। ভার্সিটিতে অনুষ্ঠান আছে, তার দায়িত্ব রয়েছে আমার উপর, তাই বাড়ি থেকে আসা যাওয়া কষ্ট হয়ে যাবে। আফরোজা বেগম, সে কিরে, কালই এলি, আবার আজই চলে গেলি? সকালে একটু দেখাও করে গেলি না? মা, আমি আসবো সময় পেলে, তুমি কষ্ট নিও না প্লিজ। আফরোজা বেগম, কি আর করার, তোরা বড় হয়েছিস, চাইলেও আর তোদের কাছে রাখা যাবে না। সাবধানে থাকিস। ওকে মা, আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দেয়। কি হলো মামুনি, তোমার মন হঠাৎ খারাপ হয়ে গেল কেন? কি বলল ভাইয়া? বাড়িতে ফিরবে না হলে থাকবে? অনুষ্ঠানের দায়িত্ব নাকি তার উপর রয়েছে? হ্যাঁ মামুনি, দেখলাম ভাইয়া প্রচুর বিজি। তুমি মন খারাপ করো না, ভাইয়া চলে আসবে সময় মতো। হং। ভার্সিটি সাজানো নিয়ে আরও অনেক কাজ করতে হচ্ছে আয়ানদের। সারাদিন দৌড়ঝাঁপ করে পড়াশোনার ধারে কাছে যাওয়া হয়নি, সামনেই ফাইনাল পরীক্ষা। আজ আর পড়ার মুড নেই বলে চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল ভোর। তখনই ওর চোখের সামনে বোরকা পরা মেয়েটার প্রতিচ্ছবি ভেসে উঠল, সাথে সাথে চোখ খুলে উঠে বসল আর ভাবতে লাগল, এটা কি হলো? ওই মেয়েটার প্রতিচ্ছবি কেন বারবার ভেসে উঠছে আমার চোখের সামনে? যাকে চিনি না, জানি না, এমনকি মুখটা পর্যন্ত দেখিনি, তাকে নিয়ে এই কেমন অনুভূতি? ভোরকে এভাবে উঠে বসতে দেখে ওর বন্ধু সজীব বলে, কিরে, কি হলো, এভাবে লাফিয়ে উঠলি কেন? সজীবের কথায় আয়ান ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, না কিছু না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমালাম, তোরাও শুয়ে পড়। অভি, কি ব্যাপার বলতো? সজীব, সকালে ওই বোরকাওয়ালিকে দেখার পর থেকে ও একটু অন্যরকম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? সজীব, তাই তো মনে হচ্ছে। হঠাৎ আয়ান রেগে গিয়ে 2 হাতে অভি আর সজীবের কলার ধরে কাছে টেনে এনে বলল, খবরদার, আর যদি কখনো ওই মুখ দিয়ে বোরকার বলেছিস, তার মুখ ভেঙে দেব। একদম ওই নামে ডাকবি না। ওর নাম নেই। এই কথা বলার পর হঠাৎ ওর নিজেরই মনে হলো যে আসলেই তো মেয়েটার নামই তো শোনা হয়নি। এখন যদি ওদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে ওরা সবাই মজা নিবে, তাই আর কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। রায়ান, আমার কি মনে হচ্ছে জানো বন্ধুরা, আয়ান পড়ে গিয়েছে। হোয়াট? আমি পড়ে গিয়েছি আর আমি জানি না? এই তোর মাথা ঠিক আছে? রায়ান, না 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 বন্ধু, এই পড়া সেই পড়া না। এই পড়া হচ্ছে পিছলে পড়া। মানে? সজীব, ডুবে ডুবে জল খাচ্ছ আর আমরা জিগাইলেই মানে?
এই তোদের সমস্যা কি উল্টা পাল্টা বকছিস? অভি বন্ধুরা দেখা যাক আগামীতে কি হয়। আয়ান বন্ধু অল দ্য বেস্ট, এগিয়ে যাও, গুড নাইট। আরে এরা কি সব বলে ধুর, এত না ভেবে ঘুমিয়ে পড়ি। আজ আয়ান ভার্সিটিতে এসে বারবার এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু ওর কাঙ্ক্ষিত চোখজোড়া খুঁজে পাচ্ছ না। ওর বন্ধুরা প্রথম থেকেই লক্ষ্য করছে বিষয়টা। অভি কিরে আয়ান, কাউকে খুঁজছিস? না ককাকে খুঁজব, দেখছি চারদিক আর কি। রায়ান হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তুই তোতলাচ্ছিস কেন? কিছু না, আমি স্যারের কেবিনে যাচ্ছি। এই বলে আয়ান সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। আর ওর বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল। আজকে ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান। পরি এ দুদিন ভার্সিটিতে যায়নি, বাসায় রাইমা ও রাইসার সাথে জমিয়ে আড্ডা দিয়েছে, সময় কাটিয়েছে। ক্লাস শুরু হয়ে গেলে আর এত ফ্রি সময় পাওয়া যাবে না। হঠাৎ পরির ফোনটা বেজে উঠল। পরি, হ্যালো রিমা। রিমা, কিরে রেডি হয়েছিস? আমি কিন্তু বেরিয়ে পড়েছি। ওকে, তুই ভার্সিটির দিকে এগো, আমিও এখনই বেরিয়ে পড়ব। রিমা, ওকে। পরি, মামনি আমি বেরোচ্ছি। রাইমা, চলো আমার সাথে ঘুরে আসবে। আসলে আন্টি, আমারও যাওয়ার অনেক ইচ্ছা, বাট আজকে আমার ইম্পর্ট্যান্ট ক্লাস রয়েছে। তাহলে কি আর করার, আমি বরং বেরিয়ে পড়ি। আফরোজা বেগম, সাবধানে যাস। ওকে মামুনি, আল্লাহ হাফেজ। আয়ানের অবস্থা নাজেহাল। সে নিজেই বুঝে উঠতে পারছে না তার এই অনুভূতি আসলে কিসের। এক দেখায় কি করে কেউ মনের এতটা গহীনে গেঁথে যায়। এই দুদিন তার চোখ শুধু একজনকেই খুঁজছিল, কিন্তু তার ছায়ার চিহ্নটুকুও দেখার সৌভাগ্য তার হয়নি। আজ যে তার দেখা পাবেই সেটাও জানে, তাই আজ ও সবার আগেই ভার্সিটিতে এসে অপেক্ষা করছে আর ভাবছে ওর সাথে আসলে কি হচ্ছে। এটা একটা নতুন অনুভূতি মনে হচ্ছে, এই অনুভূতিটা সবথেকে প্রিয়। সজীব, রায়ান, অভি, সোহান, অরুণ, আয়ান, ওরা 6 জন হলে পাশাপাশি 2টা রুমে থাকে। রোজ সবাই একসঙ্গেই আসা যাওয়া করে। অরুণ, আয়ান, তোদের হলো চল, এবার তো যেতে হয় ভার্সিটি, না হলে দেরি হয়ে যাবে। বলতে বলতে পাশের রুম থেকে অরুণ আয়ানদের রুমে ঢুকলো, তখন অভি বলল, অভি ওর রুমে নেই, ওর তো তোদের রুমেই থাকার কথা। অরুণ, কই না তো, আমাদের কাছে তো যায়নি। সজীব, সামথিং নিজ রং বন্ধুগণ। সোহান, মানে বুঝলাম না। রায়ান, আজ ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান। আজ সব নবীনরা উপস্থিত থাকবে, সাথে বোরকাও লিও, তো এখন কি দাঁড়ায়? সবাই একসাথে চিল্লিয়ে বলে ওঠে, সামথিং নিজ রং, এবং সবাই এক দফা হেসে নেয়। সজীব, বন্ধুরা আজ যে করেই হোক আয়ানের মুখ থেকে ওর মনের কথা বের করতেই হবে, এবং মনের সাথে মনের গিট্টু লাগাতে হবে। বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য এইটুকু করতে না পারি তাহলে আমরা কেমন বন্ধু, কি বলিস তোরা? সজীবের কথায় সবাই সায় দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভার্সিটিতে অভি, কিরে আয়ান, আজ আমাদের রেখেই চলে এলি, কাহিনী কি হম? কেন, তোরা কি পথ চিনিস না নাকি? আয়ানের উত্তর শুনে ওরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে, তখন অরুণ বলে ওঠে, বোরকা পরা মেয়ে পাগল করেছে, হায়রে বোরকা পরা মেয়ে পাগল করেছে। তোরা আবার শুরু করলি, কাজ ছিল তাই আগেই এসেছি, তোরা তো মরার মতো ঘুমাচ্ছিলি, আমি কি করব? তখনই রায়ান বলে ওঠে, বন্ধুরা আমি বোধহয় এবার প্রেমে পড়েই গেলাম, বোরকাওয়ালির কি অপূর্ব। এই কথা শুনে সবাই রায়হানের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়, সাথে সাথেই যেন আয়ানের কলিজা ঠান্ডা হয়ে অন্তরে শীতল বাতাস প্রবাহিত হয়। আর ওর বন্ধুরা সবাই আয়ানের দিকে তাকিয়ে দেখে যে আয়ানের কোনো দিকে কোনো খেয়ালই নেই, তখন রায়ান বলে ওঠে, বন্ধুগণ, তোদের ভাবি আমি অতি শীঘ্রই ওকে আমার মনের কথাটা জানাবো, বলা তো যায় না, আবার যদি হারিয়ে যায়, কেউ ছো মেরে নিয়ে যায়। এই কথা বলে সবাই আয়ানের দিকে তাকায় তার রিয়াকশন দেখার জন্য।
আয়ান ওর বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে কেঁপে ওঠে আর ওর বন্ধুরা সবাই মুখ টিপে হাসছে। হঠাৎ আয়ান ওদের মাঝখান থেকে চলে গেল। অরুণ শালা ভাঙবে তবু মুচকাবে না। সম্পূর্ণ অনুষ্ঠান আয়ান সুযোগ পেলেই তাকিয়েই থেকেছে পরীর দিকে। অনুষ্ঠান শেষে সবাই যে যার গন্তব্যে ফিরে গেল। রাত 12টা। অরুণ কিরে আয়ান তো এখনো রুমে এলো না। সজীব রায়ানের কথাটা শোনার পর থেকেই এই অবস্থা। অভিহং, চল সবাই গিয়ে ওর ভিতর ও বাহিরের অবস্থা ঠিক করে দেই। সোহান, হ্যাঁ চল, ও নিশ্চয় এখন ছাদে। হঠাৎ ঘাড়ে একটা হাতের ছোঁয়া পেয়ে পিছনে তাকায় আয়ান, দেখে ওর বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। কিরে তোরা সব এখানে? রায়ান, কি হয়েছে আয়ান, এমন মন মরা হয়ে আছিস কেন? আমাদের কি তোর বন্ধু মনে হয় না যে মনের কথা আমাদের বলতে পারছিস না? না তা কেন আসলে? সজীব প্লিজ আয়ান, আমাদেরকে খুলে বল। আয়ানও আর পারল না ওর বন্ধুদের থেকে লুকাতে। জীবনে এত মেয়ে দেখলাম, কখনো কোনো কিছুই মনে হয়নি, এমনকি পাশ ফিরে তাকাতেও ইচ্ছা হয়নি, কিন্তু ওই বোরকা পরা মেয়েটাকে দেখে আমার কি হলো বুঝতে পারছি না। গত 2 দিন তাকে এক নজর দেখার জন্য মনটা বড্ড অস্থির ছিল, এমনকি এই 2 দিন ঘুমাতে পর্যন্ত পারিনি। শুধু সেই চোখ, সেই হাঁটা, সেই কথা, জাস্ট পাগল হয়ে যাব জানিস। আর ওকে দেখার পর মনটা কেমন জানি শান্ত হয়ে গেল। অভি, তাহলে তোর তো রুমে গিয়ে শান্তির একটা ঘুম দেওয়া উচিত, তার না মুড অফ করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার মনে হচ্ছে আমি ওকে কিছুতেই ছাড়তে পারবো না। অরুণ, এই তো লাইনে এসেছো, তা বন্ধু তোমাকে ছাড়তে বলে কে গিয়ে সোজা মনের কথা বলে একদম সেটেল হয়ে যাবি। কিন্তু তখনই রায়ান ছাদের মেঝেতে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে। সবাই আহাম্মকের মতো সেদিকে তাকায়। কয়েক সেকেন্ড সময় লাগে বিষয়টা ওদের বুঝতে। আয়ানেরও মনে পড়ে সকালে রায়ানের বলা কথাগুলো, আর তাই ওর মুখটা চুপসে যায়। ওদিকে রায়ান কাঁদছে আর বিলাপ করছে। না না না, ওই বোরকাওয়ালিকে তুই পাবি না আয়ান, কিছুতেই না, ওকে আমি কিছুতেই ছাড়বো না, আমি বাঁচব না। রায়ানের কাণ্ড দেখে আর রায়ানের মুখ দেখে সবাই এক পর্যায়ে হাসতে লাগল। এসবের মানে কি? সোহান, তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন রে? না মানে রায়ান যে বলল। অরুণ, আয়ান প্রেমে পড়ে তুই এত বোকা হয়ে গেলি ভাবা যায়। অভি, এখন এসব কথা ছাড়, আসল কথায় আসি। আয়ান, আগামীকাল থেকেই তুই তোর প্রেমের অভিযান শুরু করে দে। রায়ান, না। আয়ান, এটাকে কেউ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখো, তাহলে যদি মাথা ঠান্ডা হয়। কত বড় সাহস আমার কলিজার দিকে নজর দেয়। এরপর থেকে তোর ও মুখে যেন বোরকাওয়ালি না শুনি, একদম ভাবি বলে ডাকবি বলে দিলাম। এই কথা বলে ভোর সেখান থেকে চলে যায়, পিছনে ফেলে যায় কতগুলো অবাক করা মুখ। আয়ান ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর ভাবছে কি করে তার বোরকাওয়ালিকে পটাবে। বোরকাওয়ালি নামটা আয়ানের ভীষণ পছন্দ হয়েছে, তাই আর সে তার নাম জানতে আগ্রহ প্রকাশ করল না। নাম যা খুশি থাকুক, তাতে তার কি, সে তো ওর বোরকাওয়ালি হয়ে থাকবে। আয়ান ভাবছে, আচ্ছা, নায়ক নায়িকার তো প্রেম হয় ধাক্কা থেকে। হম পেয়ে গেছি মনে মনে। অভি, কিরে আয়ান, একটু তাড়াতাড়ি কর, এমনভাবে সাজছিস মনে হচ্ছে তোকে পাত্রীপক্ষ দেখতে আসবে। হা 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 হা। সজীব, হ্যাঁ হ্যাঁ অভি, ঠিকই বলেছিস, হা হা হা। তখনই আয়ান অভির মাথায় একটা চাটি মেরে বলল, মজা নিচ্ছিস না? দিন আমারও আসবে, তখন তোদেরও দেখে নেব, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। অরুণ, হ্যাঁ চল চল। ভার্সিটির ক্যাম্পাসে বসে কয়েক জোড়া চোখ অতি আগ্রহে গেটের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত জন গেটের ভিতর পা রাখল। সোহান, বন্ধু রেডি, অ্যাকশন। চুপ শালা, আমি কি এখানে শুটিং করছি? আমি বাঁচি না আমার জ্বালা, আর এরা মজা নিচ্ছে। ও বন্ধুগণ, আমার ভীষণ ভয় লাগছে। অভিয়া, বন্ধুগণ, আমি যা শুনছি তোমরাও কি তাই শুনছ? যেই আয়ানের ভয় মেয়েরা তার সঙ্গে কথা বলা তো দূর, দেখলে মাথা নিচু করে হাঁটে, সেই আয়ান কিনা একটা মেয়েকে ভয় পাচ্ছে ভাবা যায়।
রায়ান হ্যাঁ তাই তো তা আয়ান। বলতে বলতে যখনই আয়ানের দিকে তাকাতে গেল দেখলো আয়ান ওদের পাশে নেই এবং সামনে তাকিয়ে দেখলো আয়ান পুরো হিরো স্টাইলে চোখে সানগ্লাস দিয়ে এগিয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার চুলগুলো ভাব নিয়ে পিছনে ঠেলে দিচ্ছে। রায়ান বন্ধুগণ আমি ক্রাশ খাইছি, আয়ান এত সুন্দর এই তো ফিদা। সজীব ছি ছি রায়ান, ছেলে হয়ে ছেলের উপর ক্রাশ খাস তাও কিনা আবার নিজের বন্ধুর উপর, এত লুচ্চা হইলি কবে রে ভাই। রায়ান আরে দেখো না কি সুন্দরটাই না লাগছে আয়ানকে। অরুণা রায়ান চুপ করো না ভাই, আগে সামনের অবস্থা দেখি তারপর তোরা ঝগড়া করিস। সোহান হ্যাঁ হ্যাঁ আগে কি হয় দেখি। ফুরফুরে মেজাজে ভার্সিটির গেটি পা রাখলো পরি, চারিদিকে তাকিয়ে দেখছে আর হাঁটছে, রিমাকে কোথাও চোখে পড়ছে না, হয়তো আসেনি এখনো। হঠাৎ চোখ যায় সামনে এগিয়ে আসা আয়ানের দিকে। পরি ভাইয়া তো আমাকে চিনতে পারেনি, তাহলে এগিয়ে আসছে কেন, চিনে ফেললো নাকি কোনোভাবে। মনে মনে এসব ভাবছে আর আর আনমনেই হাঁটছে, হঠাৎ কিছুর সাথে খুব জোরে একটা ধাক্কা লাগে আর পড়ে যেতে নের সাথে সাথে একটি দাঁত ওকে বাঁচিয়ে নেয়। আয়ানেল্লোর মনে তো লাড্ডু ফুটছে, পছন্দের মানুষকে ধরে দাঁড়িয়ে আছে ভাবা যায়। আয়ান সরি সরি মিস বোরকাওয়ালি, আসলে আমি খেয়াল করিনি। আপনার কোথাও লাগেনি তো? পরি তো কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে। এই প্রথম কোনো ছেলে তার এতটা কাছে, তাও আবার কোমর পেঁচিয়ে ধরে দাঁড়িয়ে আছে, ও একটা শকের মধ্যে আছে। আয়ানও তার মনের পাখিকে কাছ থেকে উপভোগ করছে, মনে মনে ভাবছে যার চোখ দুটো এত সুন্দর তার মুখটা না জানি কত মায়া দিয়ে ভরা। এতক্ষণে আয়ানের বন্ধুরা ওদের কাছে এসে দাঁড়িয়ে ওদের পর্যবেক্ষণ করছে। হঠাৎ রায়ান বলে ওঠে, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। আয়ানের হুঁশ ফিরে আসলে পরীকে ছেড়ে দাঁড়ায়। ওদিকে পরি ভাবছে এটা কি করে হলো, আমি তো যথেষ্ট দূরত্ব নিয়েই হাঁটছিলাম তাহলে। ধাক্কা তো কোনোভাবেই লাগার কথা ছিল না। আয়ান মিস বোরকাওয়ালি আসলে আমি। আয়ান পুরো কথাটা না শুনেই পরি ওখান থেকে দ্রুত চলে গেল। ক্লাসে গিয়েও দেখে রিমা এখনো আসেনি। পরি ভাইয়া আমাকে এখনো চিনে নাই, কিন্তু ধাক্কাটা লাগলো কিভাবে, ধাক্কা তো লাগার কথা না। মনে মনে এসব ভাবছে তখনই রিমা এসে ধপ করে ওর পাশে বসে বলল, রিমা কাহিনী দেখেছিস কিছু? পরি ভ্রু কুঁচকে বলল মানে? রিমা না মানে ভার্সিটিতে সিনিয়র একটা ভাইয়া আছে না আয়ার নাম, তো সেই ভাইয়া আর তার বন্ধুরা মিলে বলাবলি করছিল। সজীব সাবাস দোস্ত ফাটিয়ে দিয়েছিস। যেভাবে তোর দিকে তাকিয়েছিল মনে হয় তোর প্রেমে পড়ে ডুবেই গেছে রে, আর উঠতে পারবে না। রিমি এই কথা শুনে আমার বড্ড কৌতূহল জাগে। আমার আবার প্রেম বিয়ে এসব কাহিনী শুনতে বড্ড ভালো লাগে, তাই একটু স্লো হয়ে গেলাম, তখনই শুনতে পেলাম, অরুণ এই আয়ান কিছু বলছিস না কেন? আয়ান আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই মিলে বলল কি? আমি ওকে প্রপোজ করব, যতদিন ও একসেপ্ট না করবে ততদিন রোজ একটা করে ধাক্কা খাবো, এতে করে হলেও রোজ একবার ওর ছোঁয়া পাবো ও শান্তি। রায়ান এটা কি আমাদের আয়ান না অন্য কেউ? রিমা ভাব ভাইটা কি পরিমাণ রোমান্টিক লাভার, এই তুই তো আগে এসেছিস ভাইয়া, কার সঙ্গে ধাক্কা খেয়েছে দেখেছিস কিছু, ও মেয়ের চাঁদ মুখখানা একটু দেখতাম। রিমার কথা শুনে পরীর শুকনো কাশি উঠে যায়। রিমা ইস তোর আবার কি হলো? নে তাড়াতাড়ি পানি খা, তোর চাঁদ মুখখানাও একটু দেখি। পাখিও কোনো উপায় না পেয়ে পেছনের দিকে ফিরে মুখের উপর থেকে হিজাবটা সরিয়ে পানি খেয়ে নিজেকে শান্ত করে। রিমা পরীর দিকে তাকিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ পরী, কালো হিজাবের আড়ালে তোর চেহারাটা চাঁদের মতো মায়াবী। পরী হমার পাম না দিয়ে বোতলটা ধরেই বলে বোতলটা রিমার কাছে দিয়ে দ্রুত মুখটা আটকিয়ে নেয়। এর মধ্যে ক্লাসে স্যার চলে আসে, একে একে সব ক্লাস করে বসায় ফিরে আসে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রেস্ট নেয়ার জন্য রুমে গিয়ে শুয়ে পড়ে, তখন তার সকালের ঘটনা ও রিমার বলা কথা মনে পড়ে আর ভাবতে থাকে। পরি ভাইয়া আমাকে ভালোবাসে, কিন্তু সে তো আমাকে চিনতেই পারেনি, তার মানে ভাইয়া আমাকে না চিনেই ভালোবাসে, তাই আমার এটেনশন পাওয়ার জন্য ইচ্ছা করে ধাক্কা দিয়েছে। ও মাই আল্লাহ। রাইসা একি পরি, তুই এত সকালে রান্নাঘরে কেন? পরি এই তো ভাবি নাস্তা তৈরি করছি।
রাইসা মানে কি তুই কেন নাস্তা তৈরি করবি পড়াশোনা ছেড়ে? তাড়াতাড়ি দে আমাকে, বাকিটা আমি করে নিব। পরি ভাবি তোমার শরীর ভালো নেই আমি জানি, তুমি একটু রেস্ট নাও তো, আমি নাস্তা রেডি করে সবাইকে ডেকে দিব। রাইসা তুই এত কিছু একা করবি, দে আমিও একটু হেল্প করি। পরি বুঝতে পেরেছি ভাবি, তুমি আমাকে এখনো আপন ভাবতে পারনি, আমি যদি তোমাদের ঘরের কেউ হতাম তাহলে নিশ্চয় তুমি তার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে রেস্ট নিতে। রাইসা এমা পরি একই কথা, আমি কি তোকে ভালোবাসি না, তোর কষ্ট হবে ভেবেই তো। পরি হয়েছে ভাবি, এর কিছু বলতে হবে না, তুমি গিয়ে রেস্ট নাও। রাইসা ওকে বাবা যাচ্ছি। দূর থেকে এই দৃশ্য আফরোজা বেগম দেখে কিছু একটা ভেবে মুচকি হেসে নিজের রুমে গিয়ে কাউকে একটা ফোন করলেন এবং কথা শেষ করে তিনি প্রশান্তির একটা হাসি দিলেন। আবার কিছু একটা ভেবে আয়ানকে ফোন দিয়ে রাতে জরুরি আসার জন্য বলে দিলেন। পরি নাস্তা রেডি করে সবাইকে ডেকে নাস্তা করে নেয় এবং অনেক প্রশংসা কুড়ায়। এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ক্লাস শেষে পাখি বাসায় যাওয়ার উদ্দেশ্যে গেটের বাইরে পা বাড়াতেই আয়ান মিস বোরকাওয়ালি। হঠাৎ এই কথা শুনে পরির পা থেমে যায়। পরি না শোনার ভান করে আবারও সামনের দিকে হাঁটা ধরে, তখনই আয়ান আবার বলে ওঠে, আয়ান আরে মিস বোরকাওয়ালি দাঁড়ান প্লিজ। এবার পরি দাঁড়িয়ে যায়। পরি আমাকে বলছেন ভাইয়া? আয়ান প্রথমবার ডাকলাম শুনলে না কেন? পরি কই? আয়ান বোরকাওয়ালি মানে কি? যে বোরকা পরে তাকেই তো বোরকাওয়ালি বলে। পরি দেখুন ভাইয়া, আমার একটা নাম আছে, তাই কোনো প্রয়োজন হলে সেই নামেই ডাকতে পারেন, আর অপরিচিত কারণ আমি রতমানে বের করতে নেই। কিন্তু ভাইয়া হঠাৎ আমাকে ডাকলেন যে? পরি দেখুন ভাইয়া, আমার একটা নাম আছে, তাই কোনো প্রয়োজন হলে সেই নামেই ডাকতে পারেন, আর অপরিচিত কারণ আমি রতমানে বের করতে নেই। কিন্তু ভাইয়া হঠাৎ আমাকে ডাকলেন যে? আয়ান মানে তোমার সঙ্গে একটু দরকার ছিল। তোমার কি একটু সময় হবে? বেশি সময় নিব না। পারি কি আবার বলবে আল্লাহ জানে, শুনে দেখি কি বলে, ভাইয়াকে তো আমি চিনি। ভয় তো আর নেই, মনে মনে। হ্যাঁ বলুন কি বলবেন? আয়ান এখানেই বলবো। না মানে বলছিলাম যে রাস্তায় তো প্রচুর রোদও, তাই বলছিলাম কি পাশের কফি শপটায় চলো বসে বলি। পরি আল্লাহ জানে কি বলবে, মনে মনে। ওকে চলুন, বাট বেশি সময় দেওয়া যাবে না, আসলে বাসায় সবাই টেনশন করবে। আয়ান না বেশি সময় না, জাস্ট কিছু কথা বলবো। ওকে চলুন। পরি কি হলো ভাইয়া, কিছু বলছেন না যে অলরেডি 5 মিনিট শেষ? আয়ান হ্যাঁ হ্যাঁ বলছি। আসলে আমি পরি হ্যাঁ আপনি কি বলুন। আয়ান কি করে যে বলি যদি রেগে যায়? না বললে যদি আবার দেরি হয়ে যায়, মনে মনে। পরি ভাইয়া আপনি বরং ভাবতে থাকুন, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে পরি বেরিয়ে যায় বাসার উদ্দেশ্যে। আয়ান যা এটা কি হলো চলে গেল। তখনই ওর বন্ধুরা ওর কাছে এসে সজীব ওর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বলে, ওর বন্ধুরা শুরু থেকেই ওদের আশেপাশে ছিল। শালা তোকে দিয়ে কিচ্ছু হবে না। আয়ান আরে মারছিস কেন, আমি তো চেষ্টা করেছি, বাট ভয় লাগে যদি রেগে যায় আর রিজেক্ট করে দেয় তখন। রায়ান শোন আয়ান, তোকে আর একদিন সময় দিলাম, তার মধ্যে যদি না পারিস তাহলে। আয়ান রুক উঠকে বলে তাহলে কি? রায়ান কি আবার তুলে নিয়ে সোজা কজি অফিসে যাব, তারপর তুই তাকে ভাবি বলে ডাকবি। আহা কি সুন্দর দৃশ্য। আয়ান রায়ানের বাচ্চা, তোকে তো আমি আজ শেষই করে দিব। এই বলে রয়ানকে ধাওয়া করে আর রায়ানও নিজেকে বাঁচাতে প্রাণপণে দৌড় লাগায়। বাকিরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে হাসতে থাকে। পরি বাসায় গিয়ে ভাবতে থাকে, আয়ান ভাইয়া কি এমন বলতে চেয়েছিল যে বলতেই পারছিল না। এত ভেবে কাজ নেই, গুরুত্বপূর্ণ কিছু হলে বলবেই। আয়ান মেয়েটা এলো অথচ কিছুই বলতে পারলাম না, শীত কাল যে করেই হোক বলতেই হবে। অভি কিরে কি ভাবিস আয়ান? আজকে তো প্রপোজটা করতে পারলি না, কাল তো করতেই হবে, না হলে তো রায়ান
আয়ান থাপড়িয়ে সব কটা দাঁত ফেলে দিব আর যদি আমার বোরকাওয়ালি নিয়ে একটুও মজা করিস। অরুণ আহা অভি বেচারা ভয় প্রপোজ করতে পারেনি, কোথায় সাহস দিবি তা না। আয়ান এই তোরা থামবি। অভি ওকে ওকে রাগিস না। শোন না আয়ান, আমরা সবাই মিলে ভাবছিলাম রাতে বাইরে গিয়ে ঘোরাফেরা করে দেন, খাওয়া দাওয়া করে হলে আসবো। আয়ান সরি ইয়ার, তোরা যা, মা আমাকে রাতে বাসায় থাকতে বলেছে। না গেলে মা কষ্ট পাবে। সজীব কোনো সমস্যা নেই, আমরা অন্যদিন যাব, তুই বরং আন্টির কাছে যা। আয়ান হ্যাঁ, একটু পরেই বেরোবো বাসার উদ্দেশ্যে। আফরোজা বেগম বড় বৌমা রাতে আয়ান আসবে, ওর জন্য ওর পছন্দের কিছু একটা রান্না করে রেখো। ছেলেটা হলে থাকতে শুরু করেছে পর থেকে বাসায় দুদণ্ড থাকে না, ভালো মন্দ কিছু খাওয়াতেও পারি না। এবার এমন ব্যবস্থা করব বাসা থেকে যেতেই চাইবে না। রাইসা, পরি, রাইমা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল, তখন আফরোজা বেগম কথাটি বললেন। পরি কি আয়ান ভাইয়া আসবে? নো, ভাইয়ার সামনে কিছুতেই পড়া যাবে না। মনে মনে রাইসা, ওকে মা আমি করে রাখব। কিন্তু মা আপনি কি ব্যবস্থা করবেন, আমরাও একটু শুনি না মা। আফরোজা বেগম অহং, সেটা সারপ্রাইজ। পরি, রাইমা চলো, সন্ধ্যা হয়ে এলো, প্রচুর পড়া বাকি। হ্যাঁ আন্টি চলো। রাত 8টা। আয়ান মামা কোথায় গেলে? আফরোজা বেগম এই তো, কেমন আছিস বাবা? তোর কি মায়ের কথা মনে পড়ে না? বাসা থেকে তো ভার্সিটি বেশি দূরে নয়। তাও কেন তোকে হলে থাকতে হবে? দিন দিন রোগা হয়ে যাচ্ছিস। মা এগুলো কি শুরু করলে? এই দেখো আমি একদম ভালো আছি। আর তুমি জানো আমি ভার্সিটির সিনিয়র, আর তাছাড়া কিছু দায়িত্ব নিয়েছি, তাই বাসা থেকে প্রবলেম হয়ে যায়। আরও তো কয়েকটা মাস, তারপরে তো বাসাতেই থাকবো মা। আফরোজা বেগম হমজা, গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নে, তোর সাথে আমার জরুরি কথা আছে। ওকে মা। পরি, ভাইয়া তো এসে গেছে, এখন নিশ্চয় রুমে ফ্রেশ হতে গেছে, যাই এই সুযোগে কিছু একটা বলে রাতের খাবারটা খেয়ে আসি। রাইসা, কি হলো পরি, কিছু বলবে? মানে ভাবি আমার প্রচুর মাথা ব্যথা করছে, তাই ভাবছি একবারে ডিনারটা সেরে ঔষধ খেয়ে একটু ঘুমাবো। রাইসা, আচ্ছা তুমি বরং খেয়ে যাও। থ্যাঙ্কস ভাবি। রাইসা, ওমা এতে আবার থ্যাঙ্কস কেন? তুই কি এ বাসার সদস্য না, নাকি আমরা তোর আপন না? ভাবি এই সামান্য বিষয়টা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? রাইসা, সরি বাবা, এবার তুই কিছু খেয়ে নে তো। আমি থ্যাঙ্কস বলেছি তাতে তুমি তিল থেকে তাল বানিয়েছ, আর এখন যে তুমি সরি বলছো তার বেলা। রাইসা, হা হা হা, তুই পারিসও বটে, তোর সঙ্গে পেরে ওঠা মুশকিল। নিয়ে এবার খেয়ে নে, ঔষধ খেতে হবে তো নাকি? হম, মুচকি হেসে। এরপরে পরি খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। পরি, যাক বাবা, এখন আর রুম থেকেই বের হব না, মনে মনে। রাত 10টা। আহাদ, কি ব্যাপার রাইসা, ডিনারে সবাই আছে কিন্তু পরি নেই, ওকে ডাকো। আফরোজা বেগম, হ্যাঁ তাই তো, বৌমা তো কাজ করছে। এই রাইমা তুই যা তো, ডেকে নিয়ে আয় ওকে। হ্যাঁ নানু, যাচ্ছি। রাইসা, এই না না না, তার কোনো প্রয়োজন নেই। রাইসার এমন বিহেভিয়ার দেখে সবাই ওর দিকে ভ্রু কুঁচকে তাকায়। আহাদ, তোমার কি হয়েছে বলতো রাইসা? যাকে ছাড়া ইদানিং তোমার চলেই না, তাকে ছাড়াই আমাদের খাওয়াচ্ছ, ব্যাপার কি বলো তো? রাইসা, আর বলো না, কিছুক্ষণ আগে এসে বলল ওর নাকি মাথা ব্যথা করছে, তাই ও খেয়ে ঔষধ খেয়ে শুয়ে পড়েছে। এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে, এখন ওর ঘুমটা ভেঙে গেলে আবার শরীর খারাপ লাগবে, তার চেয়ে বরং ও একটু রেস্ট নিক। আহান, সে কি মাথা ব্যথা? তুমি একটু খেয়াল রেখো। না কমলে ডাক্তারের কাছে নিয়ে যাব। রাইসা, আচ্ছা আমি খেয়াল রাখব। এত কথার মধ্যে আয়ান একদম নিশ্চুপ ছিল, তার তো এদিকে কোনো খেয়ালই নেই, সে খাচ্ছে আর তার বোরকাওয়ালির কথা ভাবছে। তখন তার মা বলল। আফরোজা বেগম, আয়ান।
ঘুমাতে যাওয়ার আগে আমার ঘরে একবার এসো, কিছু কথা আছে তোমার সাথে। আগাদ, বৌমা তোমরাও এসো, তোমাদেরও জানা দরকার বিষয়টা। আহাদ, আচ্ছা মা তুমি গিয়ে রেস্ট নাও, আমরা আসব। রাইসা, রাইমা তুই গিয়ে ঘুমিয়ে পড়, পরীকে আবার জাগাস নাও, একটু রেস্ট নিক। সারাদিন পড়াশোনায় এত বিজি থাকে যে একেবারে মাথায় ব্যথা উঠে গেছে। ওকে মামি। আয়ান, মা আসবো? আফরোজা বেগম, হ্যাঁ আয়। আহাদ, বৌমা আসেনি? এই তো মা এসে গেছি। রাইসা, সরি মা, লেট হয়ে গেল না? আসলে মা সব গুছিয়ে রেখে একেবারে সব ঘরের আলো নিভিয়ে তবেই এলাম, এখন আর কোনো তাড়া নেই। তুমি রিল্যাক্সে তোমার আলোচনা শুরু কর। পরি, ধুর, সব সময় একটা না একটা ভুল করতেই হবে আমাকে। উহ, কি পিপাসাটাই না পেয়েছে, এখন পানি আনতে গেলে যদি আয়ান ভাইয়ের সামনে পড়ে যায়, প্রথম দিন যেই অবস্থা হয়েছিল। এতক্ষণে তো সবাই খেয়ে দিয়ে রুমে যাওয়ার কথা, কারো সামনে পড়লেই তো প্রবলেম। সবাই তো জানে আমি মাথা ব্যথায় ঘুমিয়ে পড়েছি। না, পানি না খেলে হবেই না, যাই গিয়ে দেখি কি অবস্থা, সব আলো তো নিভানো, মনে হয় সবাই ঘুমিয়ে গেছে, যাই এই সুযোগ। একি মামুনি এখনো ঘুমায়নি, তার ঘরে তো লাইট জ্বলে। পরি এসব ভাবছিল তখনই আফরোজা বেগমের ঘর থেকে, পরি, ধুর, সব সময় একটা না একটা ভুল করতেই হবে আমাকে। উহ, কি পিপাসাটাই না পেয়েছে, এখন পানি আনতে গেলে যদি আয়ান ভাইয়ের সামনে পড়ে যায়, প্রথম দিন যেই অবস্থা হয়েছিল। এতক্ষণে তো সবাই খেয়ে দিয়ে রুমে যাওয়ার কথা, কারো সামনে পড়লেই তো প্রবলেম। সবাই তো জানে আমি মাথা ব্যথায় ঘুমিয়ে পড়েছি। না, পানি না খেলে হবেই না, যাই গিয়ে দেখি কি অবস্থা, সব আলো তো নিভানো, মনে হয় সবাই ঘুমিয়ে গেছে, যাই এই সুযোগ। একি মামুনি এখনো ঘুমায়নি, তার ঘরে তো লাইট জ্বলে। পরি এসব ভাবছিল তখনই আফরোজা বেগমের ঘর থেকে, আফরোজা বেগম, আমি চাই আয়ানের বিয়ে দিতে। এই কথা শুনে সবাই তার দিকে তাকায়। আর আয়ান ভাবছে এই সুযোগে বোরকাওয়ালির কথাটা বলবো মাকে। কিন্তু আমি ওর ব্যাপারে বা ওর ফ্যামিলির ব্যাপারে তো তেমন কিছু জানি না আপাতত। আগে দেখি মা কি বলে। তখনই আফরোজা বেগম আবার বলে ওঠেন, মেয়েও আমি ঠিক করে ফেলেছি, মেয়ের পরিবারের সাথে কথা বলেছি, তারাও কোনো আপত্তি করেননি, এখন শুধু আয়ান রাজি হলেই আমি নিশ্চিন্ত। এই কথা শুনে আয়ানের যেন দম বন্ধ হয়ে এলো। আহাদ, কিন্তু মা, মেয়েটাকে আমরা চিনি? আফরোজা বেগম অত্যন্ত খুশির সাথে বললেন, অবশ্যই চিনিস, মেয়েটা আর কেই নয়, আমাদের পরি। রাইসা, মামা, আপনি এত ভালো একটা খবর দিলেন, আমার যে কি আনন্দ হচ্ছে, পরি আমাদের সঙ্গেই থাকবে ভাবতেই আমার খুব আনন্দ হচ্ছে। কি গো, তুমি কিছু বল। আহাদ, এত খুবই ভালো সিদ্ধান্ত মা। আয়ান, অসম্ভব। আয়ান কথাটা একটু জোরেই বলে, তাই পরিও শুনতে পায়। পরি, কি হলো, আয়ান ভাইয়ের গলা না? এত রাতে ভাইয়া মামুনির ঘরে চিৎকার করছে কেন? পরি কৌতূহলী হয়ে পা টিপে টিপে আফরোজা বেগমের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, আর তখনই শুনতে পায়, আয়ান মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। এই কথা শুনে সবার আনন্দ মাখা মুখটা মলিন হয়ে যায়। আফরোজা বেগম, মানে কি আয়ান, তুমি এ কি বলছো? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? এবার বুঝতে পেরেছি তোমার বাড়িতে না থাকার কারণ। আয়ান, না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আহাদ, আমি তো জানতাম আয়ান বাইরে মেয়েদের দিকে ফিরেও তাকায় না, সে কিনা কাউকে ভালোবাসে। আয়ান মা, তুমি কিছু বলছো না কেন? মা, আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, সেখানে পরিমিতাকে কি করে বিয়ে করব মা? আফরোজা বেগম, আমারই ভুল হয়েছে। ছেলেমেয়েরা যে সব বড় হয়ে গিয়েছে, তাদের কি আর বাবা মায়ের কথা ভাবার সময় আছে? আহাদ, মা তুমি শান্ত হও। আফরোজা বেগম, কি করে শান্ত হব তুই বল, আমি যে পরীর বাবা মায়ের সঙ্গে কথা বলে ফেলেছি। এখন আমি তাদের কি উত্তর দিব? এমনকি তাদের আগামী সপ্তাহে আসতেও বলে দিয়েছি, তারাও রাজি হয়েছেন আসতে। আয়ান মা, আমি মেয়েটাকে নবীন বরণের দুদিন আগেই দেখেছি। মা ও বাকি সবার থেকে আলাদা।
তখনই আফরোজা বেগম হাত উঁচিয়ে আয়ানকে থামিয়ে বলেন, আহাদ, ওকে এখন এখান থেকে যেতে বলো। আয়ান বেরোনোর জন্য উঠে দাঁড়াতে দরজার আড়ালে লুকিয়ে থাকা পরী দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে আর ভাবতে থাকে, আমি কি শুনলাম? মামুনি আমাকে তার পুত্রবধূ বানাতে চান আর তার ছেলেই আমাকে রিজেক্ট করেছে অন্য কাউকে ভালোবাসে বলে। কিন্তু সেদিন রিমা যে বলল ভোর ভাইয়া যাকে ভালোবাসে তার সাথে ইচ্ছে করে ধাক্কা খেয়েছে, কিন্তু ধাক্কাটা তো আমার সঙ্গে। অন্য তার মানে ভাইয়া তখন আমাকে এরকম কিছুই বলতে চেয়েছিল, তার মানে ভাইয়া আমার জন্য আমাকেই রিজেক্ট করেছে। আফরোজা বেগম, এখন আমি পরীর বাবা মাকে কি জবাব দিব? আহাদ ওর জীবনের সিদ্ধান্ত ও নিবে, এতেও তো আমি বাধা দিতে পারি না, পাছে যদি মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যায়। আহাদ, মা তুমি চিন্তা করো না, আমি সকালে ওর সাথে কথা বলে সবকিছু শুনি মেয়েটার ব্যাপারে, তারপর ভাবা যাবে কি করব। আফরোজা বেগম, যা ভালো বুঝিস কর, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আহাদ, হামা যাচ্ছি। তুমি আবার টেনশন করে করে শরীর খারাপ করে ফেলো না, আমি দেখছি বিষয়টা। চলো রাইসা, মা রেস্ট নিক। রাইসা, হ্যাঁ চলো। মা আসি, আপনি রেস্ট নিন। সকালে আহাদ, আয়ান কি করিস? তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ ভাইয়া, এসো। বল, কি বলবে? দেখ আয়ান, মা কিন্তু সবসময়ই ভাবে আমরা কিসে খুশি ও সুখী থাকব। দেখ, রাইসাকে মা নিজে পছন্দ করে এনেছিল, বলেছিল ওর কাছেই তুই তোর খুশি আনন্দ খুঁজে পাবি, সত্যিই আমি পেয়েছি। আর পরি, তাকে তো আমিও চিনি, লেখে একটা। ভাইয়া, আমি তো বলছি না যে ও ভালো নয়, আমি বলতে চেয়েছি। থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তুই মেয়েটার ঠিকানা দে, আমি খোঁজ নিয়ে দেখব। ভাইয়া, ওর নামটা ঠিকানা কিছুই জানি না, আসলে ওর সাথে তেমন কথা হয়ে ওঠেনি। আহাদ অবাক হয়ে বলে, এটুকুতেই মায়ের প্রস্তাবটা রিজেক্ট করলি? ভাইয়া, ও সবার চেয়ে আলাদা। ঠিক আছে, আমি আজ তোর সাথে ভার্সিটি যাচ্ছি, তুই মেয়েটাকে আমাকে চিনিয়ে দিস। আমি দেখছি। ভাইয়ের কথা শুনে আয়ানের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঠিক আছে, চলো আমরা এখনই বেরোই। ভাইয়ের পাগলামি দেখে আহাদ মুচকি হেসে বলে, চল। এবার দুই ভাই মিলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরি অনেক আগেই বেরিয়ে গিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। পরি ক্যাম্পাসের এক পাশে বসে রিমার সাথে গল্প করছিল। তখনই আয়ান আহাদকে নিয়ে ভার্সিটির গেটে পা রাখে। চারদিকে চোখ বুলিয়ে আয়ান এক কোণে তার বোরখাওয়ালিকে দেখতে পায়। তখন আহাদকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, ওই কোণে যে বোরকা পরা মেয়েটিকে দেখতে পাচ্ছ, আমি ওই মেয়েটির কথাই বলেছি। আয়ানের ইশারা করা মেয়েটিকে দেখে আহাদ যেন একটা ঝটকা খায়। কারণ এত পরি সকালবেলা পরীকে এই বোরকা পরে এইভাবে বের হতে দেখেছে, আর আহাদ নিশ্চিত চেয়ে ওটা পরি। তাই অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে বলে, তুই মেয়েটাকে চিনিস না? আয়ান আহাদের অবাক হওয়া মুখ দেখে ভ্রু কুঁচকে বলে, কেন, তুমি চিনো নাকি? আহাদ কিছু একটা ভেবে তার অবাক হওয়ার রেশ কাটিয়ে সিরিয়াস হয় বলে, না মানে আমি বলতে চাইছি, মুখ না দেখে, নাম না জেনে, ঠিকানা না জেনেই ভালোবেসে ফেললে একটা মেয়েকে? আসলে ভাইয়া, জানি না কিভাবে কি হলো, কিন্তু এই অনুভূতি থেকে আমি বেরোতে পারছি না। মনে হচ্ছে ওই মেয়েটা না হলে আমার চলবে না। আচ্ছা ঠিক আছে, এত আপসেট হওয়ার কিছু নেই, ব্যাপারটা আমি দেখছি, তুই তোর কাজে যেতে পারিস। প্লিজ ভাইয়া, আমাকে একটু বুঝিয়ে বলো। তুই সবকিছু আমার উপরই ছেড়ে, আমি ব্যাপারটা দেখছি। আর নিশ্চিন্তে থাকতে পারি, সেই মেয়ের সাথেই তোর বিয়ে হবে ইনশাল্লাহ। আমি পারে না, এখানেই লুঙ্গি ডান্স শুরু করে দেয়। খুশি হয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, এখন তুই কাজে যা, বাকিটা আমি সামনে নেব। আহাদ ভার্সিটির ভেতরে যায় বিষয়টা ক্লিয়ার হতে। আহাদ, মে আই কাম ইন স্যার? স্যার, আরে আহাদ সাহেব যে, আসুন, ভেতরে আসুন। স্যার, ফার্স্ট ইয়ারে পরিমিতা নামে একটা মেয়ে আছে। ভার্সিটির স্যার?
আমার যতদূর মনে পড়ে প্রথম দিন আপনিই তাকে নিয়ে এসে সুপারিশ করে গিয়েছিলেন। হ্যাঁ, ওকে ডাকুন, একটু দেখা করে যাই। স্যার হম। রিমা, কিরে পড়ি, কি ভাবছিস? কই কিছু না তো। তুই কাল আসিসনি কেন? রিমা, আর বলিস না, মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, তাই আর আসতে মনে চাইল না। এখানে পরিমিতাকে প্রিন্সিপাল স্যারের কেবিনে তাকে ডাকছে। পড়ি, আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। রিমা, কিরে তোকে কেন ডাকছে বলতো? কি জানি, আগে তো গিয়ে দেখি, তুইও যাবি আমার সাথে? রিমা, চল যাই। স্যার আসব। স্যার এসো এসো। পড়ি, আরে ভাইয়া তুমি। আহাদ, আমার ধারণাটাই একদম মিলে গেল, আমার ভাইটা যে এত আহাম্মক, হায় আল্লাহ। মনে মনে, হ্যাঁ আমিই তোকে ডেকে পাঠালাম, ভাবলাম এসেছি যখন তখন দেখা করেই যাই। আচ্ছা তুই মন দিয়ে পড়াশোনা কর, আমি গেলাম। আচ্ছা ভাইয়া। সব ক্লাস শেষে পড়ি আর রিমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পাবার আয়, ঠিক তখনই আয়ান এসে পড়িকে বলে, তোমার সঙ্গে জরুরি কথা ছিল প্লিজ। দেখুন ভাইয়া, আপনি কালও বলেছিলেন, কিন্তু প্লিজ আজকে আমাকে বলতেই হবে, আর তোমাকে শুনতে হবে, প্লিজ চলো। ওদের কথা শুনে রিমা বুঝার চেষ্টা করছে আসলে কি হচ্ছে। জানি তো কি বলবে, আহাম্মক কোথাকার, যাকে ভালোবাসে তার জন্যই তাকেই রিজেক্ট করে। মনে মনে, ঠিক আছে চলুন। রিমা, তুই বরং চলে যা, আমার একটু লেট হবে। রিমা একটা মুচকি হাসি দিয়ে পরীর কানে কানে বলে, কি ব্যাপার হম? অল দ্য বেস্ট। এমন কথা শুনে পরী রিমার দিকে চোখ গরম করে তাকায়। আর সে হাসতে হাসতে তার গন্তব্যে চলে যায়। পরী, বলুন ভাইয়া, কি বলবেন? ভোর, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। রাতে আয়ান, মা আসব। আফরোজা বেগম, আয় কিছু বলবি? মা, তুমি কাকাদের সাথে আবার উল্টাপাল্টা কিছু বলো না। তারা আসার কথা বলেছে, তারা আসুক। আফরোজা বেগম, কি বলছিস? সে যদি এমন কিছু শোনে তাহলে কি হবে বুঝতে পারছিস? কিছু হবে না মা, তুমি চিন্তা কর না। আমি আয়ানের সঙ্গে কথা বলেছি। ও খুব তাড়াতাড়ি ওর ভুল বুঝতে পারবে আর তোমার কাছে এসে পরীকে চাইবে, তাও আবার পরীর বাবা মা আসার আগেই। আফরোজা বেগম, তা কিভাবে সম্ভব? ও তো কাল মুখের উপর ওর সিদ্ধান্ত দিয়ে দিল। মা, আমার উপর তোমার আস্থা আছে তো? তাহলে কোনো টেনশন করবে না, একদম রিল্যাক্সে থাকো। আফরোজা বেগম, কি জানি তোরা দুই ভাই মিলে কি শুরু করেছিস? আয়ান, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে পরীর ভেতরে একটা শীতল হাওয়া বয়ে গেল, ও যেন কথা বলতেই ভুলে গেল। তার মানে আমার ভাবনাই সত্যি। মনে মনে, কি হলো, কিছু বলছো না কেন? দেখ, আমি তোমার জন্য মায়ের ঠিক করা মেয়েকে রিজেক্ট করেছি। প্লিজ তুমি ভাবো, সময় নাও, কিন্তু আমার তোমাকেই চাই। পরিয়া, আমি যাচ্ছি বলেই পরি অনেকটা পালিয়ে যায় ভোরের সামনে থেকে। উহ, আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেতাম মনে হয়। ইস, কত কিছু বলবো বলে ঠিক করেছিলাম। আমাকে রিজেক্ট করেছে, একটু নাকানি চুবানি না খাওয়ালে তো হয় না। দূর সামনে থাকলে তো দমই নিতে পারি না। আজ বাসায় গিয়ে নিজেকে শক্ত করতে হবে, তারপর দেখি কি হয়। আয়ান পালিয়ে গেল মনে হয়। সমস্যা নেই, বোরকাওয়ালি ঘুরে ফিরে এই নিরেই আসতে হবে তোমাকে। এই বুকের খাঁচাই হবে তোমার শেষ ঠিকানা। আজও বন্ধুরা দূর থেকে সব দেখছিল, পরি চলে যেতেই ওরা আয়ানের কাছে এগিয়ে এলো। রায়ান, কিরে ভাবি তো পালিয়ে গেল। আমার কি মনে হয় জানিস, বেচারির মনে হয় এই আমি হতভাগাকেই মনে টনে ধরেছে। তুই কষ্ট পাবি বলে বলতে পারেনি। এই কথা বলে রায়ান আয়ানের দিকে তাকায়, আর আয়ানের দিকে তাকিয়ে ওর চোখমুখের অবস্থা দেখে বোকা বোকা একটা হাসি দিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ আয়ান ওর দিকে কাঁচা চিবিয়ে খাবো লুক নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ রায়ান এক দৌড় লাগায় আর ওর সব বন্ধুরা হাসতে থাকে। তোরা যে সকালে দাঁত ব্রাশ করিসনি তা সবাইকে দেখাবি নাকি? হলে ফিরবি, আমি গেলাম বলে হাঁটা শুরু করে আয়ান।
ওর বন্ধুরাও ওর পিছন ছুট লাগায়। হাঁটতে হাঁটতেই সজীব বলে, সজীব কিরে আয়ান, তুই আজ হলে ফিরবি কেন? প্রত্যেকবার তো তুই আন্টির কাছে গেলে 2-4 দিন সেখানে কাটাস, তাহলে এবার চলে এলি যে? বাসায় ঝামেলা হয়েছে, মা রেগে আছে আমার উপর। 2-1 দিন পরে যাব, ততক্ষণে মায়ের রাগটা একটু হালকা হোক, তারপর মায়ের সঙ্গে ঠান্ডা মাথা বলবো। অভি কেন রে, কি হয়েছে? মা আমার বিয়ে ঠিক করে ফেলছিল মায়ের পছন্দ করা মেয়েকে রিজেক্ট করার জন্য। অরুণ বলিস কি রে, আন্টি তোর বিয়ে ঠিক করে ফেলেছিল? হং। সজীব তুই কি বলেছিস? যা সত্যি তাই। একটা মেয়েকে ভালোবাসি। ভাইয়া তো এসেছিল ভার্সিটিতে ওকে দেখার জন্য। ওকে দেখিয়ে দিয়েছি, এবার যা করার ভাইয়াই করবে। ভার্সিটিতে প্রায় সবাই জেনে গিয়েছে আয়ান বোরকা পরা মেয়েটাকে পছন্দ করে। কাল ওভাবে পালিয়ে গেলে কেন? পরি কখন? আপনি যা করছেন তা কি ঠিক হচ্ছে? আয়ান কি করেছি? ভার্সিটির সবাই আমাদের নিয়ে কানাঘুষা করছে। তা নিয়ে তুমি এত আপোষের হয়ও না, আর সত্যটা সবাই জানলে সমস্যার তো কিছু নেই। তা কি ভাবলে? যাই ভাবনা কেন, শেষটা যেন পজিটিভই হয়। একটা কথা বলি? তুমি কথা বলবে আমার সাথে একটা কেন, তোমার যত খুশি বলো। আপনি আপনার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিন। এই কথা শুনে বিরক্তিতে আয়ানের কপাল কুঁচকে আসে। আমি কাকে বিয়ে করব না করব তা কি তুমি ঠিক করে দিবে নাকি? আমার লাইফ বিয়েও আমার, তাই তোমাকে না ভাবলেও হবে। পরি বিড়বিড় করে বলল, বেটা বলদ, তোর মায়ের ঠিক করা মেয়েকে বিয়ে না করলে তো আমাকেও পাবি না। তুমি কি কিছু বললে? না না। ভাবছি আপনি আমাকে চেনেন না জানেন না, একেবারে ডিরেক্ট বিয়েতে চলে যাচ্ছেন, তাও আবার মায়ের পছন্দ করা মেয়েকে রিজেক্ট করে। তোমার বাবা মার নাম্বার দাও আর তোমার বাড়ির ঠিকানাটাও দাও। কে কেন? কেন আবার? মাকে পাঠাবো। এ, নিজের মাই তো আমার মা বাবাকে ডেকে পাঠালো, বিড়বিড় করে। এই তুমি বিড়বিড় করে কি বলছো? যা বলার স্পষ্ট বল, আমিও শুনি। জাগগে তাড়াতাড়ি তোমার ঠিকানাটা দাও। দেখুন আগে মাকে খুশি করবেন তবেই দিব। মায়েদের মনে কষ্ট দিয়ে ভালোবাসা হয় না, আর আমি তার ধারে কাছে নেই। আসছি। আয়ান পরীর কথা শুনে চুপ করে পরীর দিকে তাকিয়ে থাকল। ততক্ষণে পরী চলেও গেল। আজ বাসায় গিয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে, তবেই যদি বোরকাওয়ালি ঠিকানাটা বলে, তারপর না বললে অন্য ব্যবস্থা নিতে হবে। আপাতত ওয়েট করি। রিন্টি, পরীর মামাতো বোন, হবালো পড়ু, তুই রেডি হয়ে থাক, আমি বাসায় আসবো। 4 দিন আমাদের ক্লাস বন্ধ থাকবে, তাই ভাবলাম তোর সাথে একটু সময় কাটাবো। তুই রেডি হয়ে থাকিস, আমি তোকে পিক করে নিব। বিকেল 4টার মধ্যেই পৌঁছে যাব, মনে থাকে যেন। আমি কিন্তু কোনো বাহানা শুনব না। তুই ঢাকায় আসার পর তোর সাথে সেভাবে আড্ডি দেয়া হয়নি। ওকে আপু, আমি রেডি থাকব। আফরোজা বেগম নিজের ঘরে বসে কিছু একটা করছিলেন, তখনই সেখানে পড়ি গিয়ে বলল, মামুনি কি করছো? আসব। আফরোজা বেগম, তুই আমার ঘরে আসবি, তাও আবার এভাবে পারমিশন নিয়ে দিব একটা? মা হিরো, তাড়াতাড়ি আয় ভেতরে। বস আমার সামনে, এবার বল কি বলবি? বাবা মার কথা মনে পড়ছে। আসলে মামুনি, আমি একটু বিকেলে মামার বাসায় যাব। আফরোজা বেগম, মা কেন? তুই আমাদের উপর কোনো কারণে রেগে গিয়েছিস, কষ্ট পেয়েছিস মা? মামুনি, তুমিও নাকি সব বলছো? আসলে আমার মামাতো বোন রিন্টি আসবে বাসায়, ওই আমাকে রিকোয়েস্ট করলো, বলল যাওয়ার সময় ও আমাকে পিক করে নিবে। ও এমনভাবে বলল, আমারও না করার ইচ্ছে হয়নি। প্লিজ মামুনি, তুমি অমত কর না। আর রাইমাকে নিয়ে যাই প্লিজ মামুনি। আফরোজা বেগম, ঠিক আছে, ঘুরে আয় গিয়ে। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবি কিন্তু। রাইসা কেন মা, কোথায় যাবে পড়ি?
আফরোজা বেগম ও আসলে ওর মামার বাসায় যাবে, রাইমাকে নিয়ে যেতে চাইছে, আমিও আর না করিনি একটু ঘুরে আসুক। রাইসা সে কি, তাহলে আমি তো একা হয়ে যাব। পরি তাহলে তুমিও চলো। রাইসা তা কি করে হয়, মা রয়েছেন, সেও তো অসুস্থ, তাকে রেখে কি করে। তাও কথা, থাক ভাইয়া তো আছেই, মন ভালো করে দিবে। রাইসা দুষ্টুমি হচ্ছে। এরপর পরি রাইমাকে রেডি হতে বলে সেও রুমে গেল রেডি হতে। 3 দিন হয়েছে পরি আর রাইমা পরির মামার বাসায় গিয়েছে, এই 3 দিন ভার্সিটিতেও যায়নি। আয়ানের অবস্থা পাগল, প্রায় 3 দিন ও ওর প্রাণের পাখিকে দেখতে পায়নি, হঠাৎ করে মেয়েটা উধাও হয়ে গেল কোথায়। এই কদিন ওর বান্ধবী রিমাও আসেনি, তাই আয়ান কোনোভাবেই জানতে পারে না যে মেয়েটা কেন আসছে না। ও কি অসুস্থ নাকি রাগ করে আসছে না, আয়ান ভাবতে ভাবতে পাগল প্রায়। কয়দিন টেনশনে বাড়িতেও যায়নি আয়ান। পরি মামার বাসায় এসে 2 দিন ভালোই ছিল, হঠাৎ ওকে জ্বরে পেয়ে বসে কিছুতেই কমছে না। রিন্তি আমাকে আজই হোস্টেলে যেতে হবে, কাল থেকে আবার ক্লাস শুরু, তাই একটু পরেই বেরিয়ে পড়ব। তাহলে আমরাও আজ যাব, আমি ভার্সিটি যাব, সেখান থেকে বাসায় যাব, তুমি বরং রাইমাকে যাওয়ার পথে বাসার সামনে নামিয়ে দিয়ে যেও। রিন্তি তোর জ্বর তো এখনো কমেনি, তাহলে ভার্সিটি যাওয়ার কি দরকার। এই কদিনে অনেক কিছু মিস করে ফেলেছি, আর তাছাড়াও আমার জরুরি একটা নোটও নিতে হবে, কোনো অসুবিধা হবে না। তখনই পরীর ফোনটা বেজে উঠল। পরি ভাইয়ার ফোন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো। আহাদ ওয়ালাইকুমুসসালাম। কি রে, মামার বাসায় গিয়ে ভুলে গেলি আমাদের কথা। না ভুলিনি, কাল কাকা কাকিরা আসবে, তুই আজ বাসায় চলে আসবি। আচ্ছা ভাইয়া, আসবো বলে ফোনটা রেখে দেয়। আপু আমি বরং রেডি হয়ে ভার্সিটিতে চলে যাই, রাইমা তো এখনো ঘুম থেকে উঠল না, তুমি যাওয়ার আগে ওকে তুলে দিয়ে যেও। রিন্তি সে না হয় ঠিক আছে, কিন্তু তুই এই শরীর নিয়ে কি করে ভার্সিটি যাবি। ও আমি পারবো, কিছু হবে না। রিন্তি যা ভালো লাগে কর, আমি আর কি বলবো। এরপর পরি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আয়ান ভার্সিটির ক্যাম্পাসে বসে চাতক পাখির মতো গেটের দিকে চেয়ে আছে আর মনে মনে বলছে আজও কি আসবে না। তখনই ওর চোখ আটকে যায় কালো বোরকা পরা একটা মেয়েকে দেখে। আহাদ ওই তো এসে গেছে। অনেকটা উত্তেজিত হয়েই কথাটা বলে ওর বন্ধুরাও গেটের দিকে তাকায় আর একবার আয়ানের দিকে তাকায়, ওরা বন্ধুর মুখে 3 দিন পর হাসি দেখছে। আয়ান এগিয়ে যাচ্ছিল পরীর দিকে, তখনই ওর ফোনটা বেজে ওঠে। খুব বিরক্তি নিয়ে ফোনটা তুলে দেখে ওর মায়ের ফোন, সাথে সাথে ও রিসিভ করে। হবালো মা। আফরোজা বেগম আজ ভার্সিটির পরে যেন তোমাকে বাড়িতে দেখি বলেই ফোনটা রেখে দেন। আয়ান যা, বোরকাওয়ালি তো চলে গেল, ক্লাসও শুরু হয়ে গেল। মা কতদিন পর আমার সাথে কথা বলল, ভার্সিটি শেষে বাড়িতে যেতেই হবে, দূর আজও বোরকাওয়ালির সাথে সময় কাটাতে পারব না। আফরোজা বেগম কি রে রাইমা, তুই একা কেন, পাখি কোথায়। আন্টি তো ভার্সিটি গিয়েছে, সেখান থেকে আসবে। জানো নানু আন্টির না ভীষণ জ্বর, সেই জ্বর নিয়েই ভার্সিটিতে গিয়েছে, আমি ঘুমিয়েছিলাম তাই আটকাতেও পারিনি, ও বাসার সবাই নিষেধ করেছে তাও শোনেনি। আফরোজা বেগম সে কি জ্বর এসেছে আর আমাদের কাউকে জানালো না, আবার জ্বর নিয়ে ভার্সিটিতেও গিয়েছে। তোমরা টেনশন করবে তাই তো বলেনি। রাইসা মা আপনি টেনশন করেন না, আমি আপনার ছেলেকে বলছি ওকে যেন ভার্সিটি থেকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে তবেই বাসায় আসে। আফরোজা বেগম তুমি বরং তাই বলো বৌমা। রাইসা হবালো আহাদ পরি জ্বর নিয়ে ভার্সিটিতে গিয়েছে, তুমি বরং ওকে ভার্সিটি থেকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। সে কি সকালেই তো ওর সাথে কথা বললাম, কিছুই তো বলল না। ঠিক আছে আমি দেখছি বলে ফোনটা রেখে কিছু একটা ভেবে ফোন দেয় আয়ানের নাম্বারে। হ্যাঁ ভাইয়া বলো। তুই তো ভার্সিটিতেই আছিস। হ্যাঁ কেন বলো তো। আর আমি আজ ক্লাস শেষে বাড়িতে যাব, তখন না হয় কথা হবে। না আয়াব, এখনই বলছি, তুই একটু পরীকে নিয়ে আমার অফিসের সামনে আসিস, ওর নাকি জ্বর, ডাক্তার দেখাবো, তাই আমার অফিসের সামনে দিয়ে যাস।
বুঝলাম, কিন্তু ওকে আমি পাবো কোথায়? কেন? ক্লাসে? মানে কি বলছো ভাইয়া, কোন ক্লাসে? আর কোন ভার্সিটিতে? তুই কি সত্যিই জানিস না ও কোন ভার্সিটিতে পড়ে? না তো। ও তোদের ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে, দ্রুত আসিস, রাখছি। ফোনটা রেখে আহাদ মনে মনে হাসছে আর ভাবছে এবার দেখি তুই কি করিস। আয়ান পরিমিতা এই ভার্সিটিতে পড়ে অথচ আমিই জানি না। হায় আল্লাহ, আমি যে বোরকাওয়ালির পিছনে ঘুরি এটাও কি ও জানে? ও নো মানিজ্জত, মনে হয় এবার এই মেয়ের কাছে সব গেল। এই মেয়েটা আসার পর থেকে একটার পর একটা চলছে, কারো প্রেমে পড়ছি তো বিয়ে ঠিক হচ্ছে। ওর সঙ্গে দেখাও তো হয়েছে অনেক দিন। বাড়িতে ছিলাম তখনও তো দেখলাম না। আমি যে ওকে রিজেক্ট করেছি সেটা আবার ও জানে, আল্লাহই জানে। এসব ভাবতে ভাবতে আয়ান পরীর ক্লাসের উদ্দেশ্যে এগোতে থাকে। পরীর শরীর সকালে যাও একটু ভালো ছিল, এখন খুবই খারাপ লাগছে। ওর জ্বরটাও মনে হয় বাড়ছে। বাড়িতে যাব কি করে আল্লাহ মালুম, বাসায় বললেও সবাই বকবে। এই রিমাটাও আজও এলো না, ও থাকলে একটু হেল্প হতো। এসব ভাবছিল তখনই ওর ফোনটা বেজে ওঠে। আহাদ, পড়ি, আমরা তো তোর কেউ না। পড়ি, ওমা ভাইয়া এভাবে কথা বলছো কেন? কে ভাইয়া? কার ভাইয়া? আমি তো কারে ভাইয়া না। এত রাগের কি হলো, না বললে বুঝবো কেমন করে? তুই অসুস্থ সেটা আমাকে বলেছিস? ওই ব্যাপার। তোমরা টেনশন করবে তাই বলিনি। যাই হোক, আমি আয়ানকে বলেছি ও তোকে নিয়ে আমার কাছে আসবে, দেন ডাক্তার দেখাবো। তুই আয়ানের সঙ্গে চলে আয়। পড়ি? আয়ান ভাইয়ার সঙ্গে? নয়, হ্যাঁ। আর কোনো কথা নয়, রাখছি। এটা কি হলো? এবার আয়ান ভাইয়া কি করে দেখার পালা। তখনই আয়ান মোবাইল টিপতে টিপতে পরীর ক্লাসে ঢুকে আর বলে, আয়ান, পরিমিতা চলো আমার সাথে, ভাইয়া নিশ্চয় বলেছে। এই বলে উৎসুক দৃষ্টিতে সামনে তাকায়, কি উঠে আসে আর কেই বা পরী দেখার জন্য। তখনই পরী এগিয়ে আসে আর আয়ানের হাত থেকে মোবাইলটা টুপ করে পড়ে যায়। বেচারা কঠিন শক খেয়েছে। ক্লাসের বাকি সবাইও তাকিয়ে আছে তাদের দিকে। পরী, চলুন। ভাইয়া আমাকে ফোন করে বলেছে আপনার সঙ্গে যাওয়ার জন্য। তুমি পড়ি? মানে? হ্যাঁ, আমি পরিমিতা। বাড়িতে সবাই পড়ি বলে ডাকে। এসো। এটা কি হলো? পড়ি আর বোরকাওয়ালি একজনই, আর মা আমাকে আমার ভালোবার মানুষের সঙ্গেই, আর আমি কিনা। আর পড়িও আমাকে চিনত। অন্য কি লজ্জাজনক বিষয়। মনে মনে, আমরা কি বাইকে যাব? আপকে কেন, কোনো সমস্যা? তুমি কি বাইকে চড়তে পারো না? কি ভাইয়া, আপনি এরকম তোতলাচ্ছেন কেন? জ্বর আমার আর তোতলাচ্ছেন আপনি, ব্যাপার কি বলুন তো? তুমি পারবে? নাকি রিক্সা নিব? আপনার কোনো অসুবিধা হবে না তো? বসো। আপনার কাঁধে হাত দিব? না মানে শরীরটা ভালো নয় তো, তাই আর কি। হং। পরি আয়ানের কাঁধে হাত দিয়ে ঠিক করে বসে। আর আয়ান চোখ বন্ধ করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে সময়টা উপভোগ করে। কি হলো ভাইয়া, এখানে এভাবে বসে থাকার প্ল্যান করেছেন নাকি? পরীর ডাকে আয়ানের হুঁশ আসে আর বাইক স্টার্ট দিয়ে গন্তব্যের দিকে যেতে থাকে। আয়ান আহাদের অফিসের সামনে এসে থামে। সেখানে আহাদ আগে থেকেই দাঁড়িয়ে ছিল। তখন আহাদ আয়ানের দিকে আরো চোখে তাকিয়ে বলল, কি ব্যাপার, বোরকাওয়ালি জ্বর বাঁধালে কি করে? বিহানের এই কথা শুনে ভোরের শুকনো কাশি উঠে যায়। পরি দ্রুত ওর ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দেয়। হ্যাঁ রে পরি, ভার্সিটিতে তোর কোনো অসুবিধা হয় না তো? মানে কোনো ছেলেরা তোকে আবার বিরক্ত করে না তো? আসলে ভাইয়া একটা ছেলে। এটুকু বলার সাথে সাথে আয়াব বলে ওঠে, ভাইয়া আমি গেলাম, মা বাড়িতে ডাকছে। এই বলেই আয়ান দ্রুত সেখান থেকে চলে যায় আর ওরা হেসে দেয় আয়ানের কাণ্ড দেখে। আয়ান মামা কোথায়?
আফরোজা বেগম এসে গেছিস? আয়ান কোনো আয়োজন আছে নাকি মা? আফরোজা বেগম হ্যাঁ আসলে পরোর বাবা মা আসবে, ও অসুস্থ তাই মেয়েকে দেখতে আসবে। আর সাথে আমিও ওনাদের থেকে সামনাসামনি মাপ চেয়ে নিব। আর ভাবছি আহাদকে বলবো ওর কাকাকে নিয়ে তুই যে মেয়ে পছন্দ করেছিস সেই মেয়ের খোঁজ নিতে। মা তুমি কি ওদের পরীর ব্যাপারে না বলে দিয়েছ? আফরোজা বেগমে ছাড়া আর উপায় কি, তুই তো মুখের উপরে না বলে দিলি। আমিও জোর করব না, তোরা বড় হয়েছিস, তোদেরও পছন্দ অপছন্দ আছে। মা, তোমার সঙ্গে জরুরি একটা কথা ছিল। আফরোজা বেগম হ্যাঁ বল, কি বলবি? মা পরী কি এই বিয়েতে রাজি ছিল? আফরোজা বেগম ওকে আমরা কেউ জানাইনি। ওহ মা, আমি পরীকেই বিয়ে করতে চাই, তুমি ওর বাবা মাকে বুঝিয়ে বলো না মা। মা আমার ভুল হয়ে গিয়েছে। আফরোজা বেগম আয়ানের কথা শুনে অনেক খুশি হন, কিন্তু ওকে বুঝতে না দিয়ে বলেন, আফরোজা বেগম কেন বলো তো, তোমার পছন্দের মানুষ তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? দেখো পরী এত সস্তা নয় যে। মা এগুলো কি বলো? আফরোজা বেগম তাহলে কি বলবো, তুমি তো বলেছিলে পরীকে বিয়ে করা অসম্ভব, তাহলে আমি আর কি বলবো? মা আমি যাকে পছন্দ করেছি সেটা পরীই ছিল। এরপর আয়ান আফরোজা বেগমকে সব খুলে বলে ও আর কোনো রিস্ক নিতে চায় না। পরীর বাবা মা এসেছে কিছুক্ষণ হলো। পরী ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে এখন সুস্থ। আয়ানের সঙ্গে আর দেখা হয়নি। আয়ান অপেক্ষায় আছে কখন ওর বোরকাওয়ালিকে নিজের করে পাবে। আফরোজা বেগম সহ বাড়ির সবাই অনেক খুশি, পরী এই বাড়ির বউ হয়ে এই বাড়িতেই থাকবে। পরীর বাবা মা এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে চাননি। আফরোজা বেগম জোর করেই তাদের রাজি করিয়েছেন। তাদের আস্থা দিয়েছেন ওর পড়াশোনায় কোনো ক্ষতি হবে না। তাই ঘরোয়াভাবেই ওদের বিয়েটা সম্পন্ন হলো। পরবর্তীতে গ্রামে গিয়ে অনুষ্ঠানের প্ল্যান করে রেখেছেন। বাসর ঘরে অপেক্ষা করছে পরী। সারাদিন বিয়ের ঝামেলায় একটুও রেস্ট হয়নি। আয়ান এখনো আসছে না। পরী বসে বসে বিরক্ত হচ্ছে। হঠাৎ দরজায় শব্দ পেতে পরী সেদিকে তাকিয়ে দেখে যে আয়ান এসে গেছে। পরী আয়ানকে সালাম দিল। আয়ান সালামের উত্তর দিয়ে পরীর সামনে বসল। আর বলল, তোমাকে আমি না দেখেই ভালোবেসেছিলাম। তখনও জানতাম না তুমি আমাদেরই বাসার অতিথি। সেদিন রাতে তোমার মুখটা দেখিনি, তাহলে কিছুটা হলেও চেনা লাগতো। তবে যাই হোক, অবশেষে তোমাকে, আমার প্রিয় অনুভূতিকে সবসময় আমার সাথেই বেঁধে রাখব। ভালোবাসি এই বোরকাওয়ালিকে। তুমি ভালোবাসবে তো আমায়? রাখবে আমার হাতে হাতেই বলে আয়ান হাতটা এগিয়ে দেয় পরীর দিকে। পরীও মুচকি হেসে ভোরের হাতে হাত রাখে। সমাপ্ত।